বাসার সদর দরজায় লাথি মেরে হকি স্টিক দিয়ে নিজেই নিজের হাতে আঘাত করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করলো ঈশান। সদর দরজার সামনে এসে দাঁড়াতেই এরই মাঝখানে তানহা এসে ঈশানের সামনে দাঁড়ালো। মেয়েটা এসে দাঁড়াতেই ঈশান রাগী চক্ষু নিয়ে ওর দিকে তাকালে মেয়েটা আশেপাশে তাকালো। এই মুহূর্তে ঈশানের মনে হয়েছে এই মেয়েটাকে শেষ করে ফেলতে, ইচ্ছে করছে নিজ হাতে শাস্তি দিতে, এত বড় প্রতারণা খুন করতে এত বড় প্রতারণা ওর সাথে মেয়েটা করতে পারলো কি করে, সেটা ভেবেই তো বুকের ভেতরটা তোলপাড় চলছে। ঈশান কিছুক্ষণ মেয়েটার আশেপাশে ঘুরে ঘুরে তারপর কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা চারপাশে একবার তাকিয়ে নিয়ে বলতে শুরু করলো। কি 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 করছো তুমি? আমার বাড়িতে এসেছো কেন? এখান থেকে চলে যাও প্লিজ। আমার বাসায় অনেক লোকজন আছে, তার উপর আশেপাশের লোকজন দেখতে পেলে অনেক ঝামেলা হয়ে যাবে। খুব আত্মসম্মান বোধ না তোর? খুব সম্মান। এতগুলো মানুষের সামনে আমার সাথে প্রেম ভালোবাসার নাটক করে এখন আমাকে ভদ্রতা শেখাচ্ছিস? তোর ভদ্রতা কোথায় গেল? তুই তাহলে আমার সাথে এতদিন কি করেছিস? না মানে আসলে আমি তোমাকে ভালোবাসিনি। তাই এত সহজে ভালোবাসা শেষ হয়ে গেল তোর? দুদিন আগেও বাবু সোনা এইসব বলে একদম মুখ দিয়ে ফেনা তুলে ফেলতি, আর আজকে তোর ভালোবাসা শেষ হয়ে গেল? কি দেখেছিস ওই ছেলেটার মাঝে? কি আছে ওর যা আমার নেই? আসলে আব্বু আম্মু আমাকে জোর করলো তাই, আর বললো ছেলেটা ভালো। আব্বু বলেছে ও আমাকে ভালো রাখবে তাই। চুপ, একদম চুপ। আর একটাও মিথ্যা কথা বলবি না। তোকে আমি খুব ভালো করে চিনি। তুই বলেছিস তোর বান্ধবীর কাছে আমার সাথে এতদিন নাটক করেছিস, আমার সাথে তুই টাইম পাস করেছিস, তাই না? কিন্তু আমি তো টাইম পাস করিনি। তুই কি করে ওই ছেলেকে বিয়ে করিস আমিও সেটা দেখতে চাই। তোর সাহস হলে কি করে আমার সাথে প্রেম করা অবস্থায় অন্য পাত্রের সামনে বসিস, আবার আব্বা মোর দোহাই দিস? তোকে আজকে ইচ্ছে করছে এখানে শেষ করে দিতে। ঈশানের এমন দ্বারা কথাতে তানহা ভয়ে একদম স্তব্ধ হয়ে গেল। ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। ছেলেটা যে পরিমাণে রাগী, এখন যদি সিন ক্রিয়েট করতে শুরু করে তাহলে দেখা যাবে পুরো বাড়ি ভর্তি লোকজন আর পাড়া প্রতিবেশীর সামনে ওর মান সম্মানটা শেষ হয়ে যাবে, আর পুরো পরিবারের দিকে আঙুল তুলবে। তানহা এবার ঈশানের সামনে দুহাত জোর করে বলতে শুরু করলো। প্লিজ আমার সাথে এরকম কিছু করো না। আমি তো বলছি আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমার সাথে জাস্ট প্রেম করেছিলাম, কিন্তু তোমাকে ভালোবাসিনি, বিশ্বাস করো। তাহলে এতগুলো দিন ধরে আমার সাথে যেটা করেছিস সেটা এই ছেলেটার সাথেও করবি? তুই ওর সাথে বিয়ের নাটক করে তারপর ওকে ছেড়ে দিয়ে চলে আসবে? না, আমি এমন কিছু পারবো না, বিশ্বাস করো। আমি কিছু ইচ্ছে করে। একদম চুপ। আর একটা কথাও যদি তোর মুখ থেকে শুনি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখলাম। তানহা কিছু বলতে যাবে তার আগেই ঈশান হকি স্টিক এগিয়ে ধরতেই মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানের রাগে হাত পা থরথর করে কাঁপছে। ইচ্ছে করছে মেয়েটার মাথায় বড় বড় একটা বাড়ি বসিয়ে দিতে। কি করে পারে এসব মেয়েরা মানুষের সাথে প্রেমের অভিনয় করতে, ভালোবাসা নামক নাটক করতে, আবার বান্ধবীকে বলে এসেছে নাকি ওর সাথে টাইম পাস করেছে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হয়েছে। তানহা আর ঈশানের মাঝে সম্পর্ক ছিল গত 6 মাস যাবৎ। দুজনেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। তানহা ঈশানের সাথে রিলেশনে থাকাকালীন সময়ে ছেলেটাকে বলেছিল ওকে অনেক ভালোবাসে, আর যত সব প্রতিশ্রুতি দেওয়া যায় আজকালকার দিনে, যত সব কথা বলা যায় সবই বলেছিল মেয়েটা। কিন্তু ঈশান প্রথমে ওর এইসব কথা বিশ্বাস না করলেও পরবর্তীতে তানহা সব ইমোশনালি কথা ভুলে গিয়েছিল, ভালোবাসায় আবদ্ধ হয়ে গিয়েছিল মেয়েটার। কিন্তু দিন শেষে সেই মেয়ে যে ওকে ধোঁকা দিবে সেটা ভাবতে পারেনি ঈশান। তানহা ভেবেছে ঈশানের পারিবারিক ও আর্থিক অবস্থাটা মোটেও ভালো না, তাই হয়তো এরকম করেছে। তানহা তো চাই টাকা। যে ছেলেটাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, বাসা থেকে যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, সেই ছেলেটার আসলেই অনেক টাকা পয়সা, সেজন্যই মেয়েটা রাজি হয়ে গেছে। আর এখন আব্বু আম্মু দোহাই দিচ্ছে। ঈশান কিছুক্ষণ ধরে মেয়েটার দিকে রাগি চোখে তাকিয়ে রইল, তারপর হকি স্টিক দিয়ে ওর থুতনির নিচে রেখে মুখটা উঁচু করে ধরতেই মাঝখানে কেউ বাসার সদর দরজার সামনে থেকে বলতে আরম্ভ করলো। বোন, তুই ওখানে কি করছিস রে? বাসায় এত লোকজন কথা বলছে আর তুই বাইরে এসেছিস কেন? আব্বু তোকে ডাকছে, ভিতরে আয়।
কারো কথার আর মিষ্টি কণ্ঠস্বর শুনে দুজনেরই হুঁশ ফিরল। তানহা তাড়াহুড়ো করে নিজেকে স্বাভাবিক করে নিয়ে পিছনে ফিরতেই ঈশান এবার হকি স্টিকটা লুকিয়ে ফেলল। তারপর একটু আড়াল হয়ে সামনের দিকে তাকাতেই খেয়াল করলো যে একটা পরীর মতো মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে ঈশান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। ছেলেটা একবার তানহার দিকে তাকালো। তানহা এখনও ভয়ে ভয়ে ওর দিকেই তাকিয়ে আছে। যখনই মেয়েটার কণ্ঠ শুনল, তানহা তখনই ঈশানকে ধাক্কা মেরে দূরে আড়ালে ঠেলে দিয়েছিল। ঈশানও সেখান থেকেই মেয়েটার মুখের দিকে তাকিয়েছিল। ইচ্ছে তো করছে এই মেয়েটিকে 1000 বছর ধরে তাকিয়ে থাকতে, আবার পরক্ষণে মনে হলো এটা তানহারই বোন। ওর মতো একই কাজ করবে না তার কি গ্যারান্টি আছে? ঈশান আর তানহার বাসাটা প্রায় কাছাকাছি, একই এলাকাতে। আরও কয়েক মিনিট পাঁচে হাঁটলেই দুজনে বাসা। আব্বু ওদেরকেও বেশ ভালো করেই চেনে। ওরাও বিজনেস ফ্যামিলির, আর ঈশানরাও বিজনেস ফ্যামিলি থেকে বিলং করে। ঈশান কিছুক্ষণ ধরে মেয়েটাকে দেখলো, তারপর মনে হলো তানহা ওর সাথে এটা না করলেও পারত। পরক্ষণে ঈশান কথাটা ভেবে একটা ডেভিল হাসি দিয়ে সেখান থেকে উধাও হয়ে গেল। তানহা নিজের বড় বোন লামহার সাথে কথা শেষ করে তারপর যখনই পিছনে ফিরল, খেয়াল করলো ঈশান নেই। এবার বড় বোন এগিয়ে আসতেই তানহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলি তুই? না মানে আসলে গেটের বাইরে কেউ হইচই করছিল, তাই আসলাম। এলাকার কিছু ছেলে এখান দিয়ে যাচ্ছে, তাই দাঁড়িয়ে থেকে দেখলাম কে কে আছে। এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই, ভিতরে চল, গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। আর শোন, আব্বু বলে দিয়েছে তোর ফ্রেন্ডদের ইনভাইট করে দিতে। দুই বোন কথা বলতে বলতে বাসার ভিতরে চলে গেল। অন্যদিকে ঈশান গিয়ে ওর বন্ধুদের সাথে আলাপ আলোচনা করলো কি করবে। ছেলেটা ভাবতে পারেনি তানা এরকম করে পাল্টে যাবে। ওদের সম্পর্কের মাঝে কতই না প্রতিশ্রুতি দিয়েছে মেয়েটা, আর এখন নিজেই পাল্টে দিচ্ছে। এক সপ্তাহের মাঝে তানহার বিয়েটাও হয়ে গেল। বেশি সম্ভ্রান্ত পরিবারেই মেয়েটার বিয়ে হয়েছে। তানহা ভেবেছিল ঈশান বিয়েতে হট্টগোল করবে আর কোনো ঝামেলা করবে, কিন্তু ঈশান তার কিছুই করেনি। তানহা সেজন্য মনে মনে এক প্রকার ঈশানকে ধন্যবাদ দিয়েছে। অন্যদিকে ঈশানের মনে কী জ্বলছে সেটাই এখন ভাবার বিষয়। ছেলেটা 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করলো, তারপর বন্ধুদের পরামর্শ অনুযায়ী বাসায় আসলো। বাসায় এসে আব্বু আম্মুর সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে রইল। আব্বু ওকে দেখে একবার তাকিয়ে তারপর আবারও নিজের কাজে মনোযোগ দিতেই এবার ঈশান আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু, আমি বিয়ে করতে চাই, আর সেটা খুব শীঘ্রই। ঈশানের এমন দ্বারা কথা শুনে আব্বু আম্মু দুজনে হতবাক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। ছেলের এমন কথা শুনে আম্মু তাড়াহুড়ো করে এসে তাকে টেনে এনে এবার আব্বুর সামনে সোফায় বসালো। তারপর ওনার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, ওগো শুনছো, তোমার ছেলে কি সব কথা বলছে? ও কি সবটা জেনে বুঝেই বলছে নাকি মাথা খারাপ হয়ে গেছে? একবার জিজ্ঞেস করে দেখো তো। শালা তোমার ছেলেকে মাঝে মাঝে ভীমরতিতে ধরে আগে ঠিকঠাক মতো সিদ্ধান্ত নিতে বলো, তারপর নয় এইসব নিয়ে ভাবা যাবে। কারণ এর আগেও তোমার ছেলে কয়েকবার করে এরকম সব কথা বলেছে, তারপর কয়েকদিন বাদেও আবার যে সিদ্ধান্তে পরিবর্তন করেছে। তাই ওর এসব পাগলামিতে সাইড দিতে চাইছি না। আগে নিজের সিদ্ধান্তটা ঠিকঠাক মতো ফাইনাল করুক, তারপর নয় আমি এসব বিষয় নিয়ে ভেবে দেখব। আব্বু, ভাবাভাবির কিছুই নেই, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি বিয়ে করতে চেয়েছি, বিয়ে করব। আর তোমরা না বলতে একমাত্র ছেলে যা চাইবে সেইটাই হবে। এমন না যে আমার বিয়ের বয়স হয়নি, তুমিই তো বলতে যে খুব শীঘ্রই আমাকে বিয়ে করাবে। আমি নিজে থেকেই বুঝতে পারছি আমার এখন বিয়ের বয়স হয়েছে, তাই আমি নিজেই বিয়ে করতে চাচ্ছি। এখন তোমরা বলো আমার সিদ্ধান্ত মানবে কিনা, না হলে আমি কিন্তু নিজেই। না না আব্বু, তোমাকে কিছু করতে হবে না। তুমি শুধু বলো তুমি কাউকে পছন্দ করো কিনা, নাকি কাকু ভালো লেগেছে সেটা আমাদের বলো, তাহলে আমরা। আব্বু, আরব সাহেবের মেয়েকে আমার পছন্দ। আব্বু আম্মু কিছুক্ষণ দুজনের দিকে তাকালো। ঈশান আব্বু আম্মুকে সবটা বুঝিয়ে বলল। সব শোনার পর আব্বু আম্মু রাজি হলো, কিন্তু পরদিন যেতে রাজি হলো। মেয়ের বিয়ে নিয়ে বেশ খানিকটা ব্যস্ত ছিলেন, তার উপর এখন মেয়ে জামাই দুজনেই বাড়িতে আছে। আরব সাহেব ডাইনিংয়ে বসে পত্রিকা পড়ছিল। এরই মাঝে ওনার ওয়াইফ আলোচনা করছিলেন ওনার সাথে বিয়েতে কোথায় কী কমতি ছিল।
এরই মাঝে দরজার কলিং বেল বাজতেই ভদ্রমহিলা তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দিল। তারপর দাঁড়িয়ে থাকতে দেখলেন এলাকার স্বনামধন্য ব্যবসায়ী আফজাল সাহেব এবং তার স্ত্রী এবং পুত্রকে। এমন কিছু দেখে ভদ্রমহিলা কিছুক্ষণ চুপ করে থেকে একটু মুচকি হেসে বললেন, আম্মু, আরে ভাইজান, ভাবি সাহেবা, আসুন আসুন, আপনার ভিতরে আসুন। সবাই ভিতরে আসতেই এবার আরাফ সাহেব ওনাদের দেখে খানিকটা অবাক হলেও ভদ্রতার খাতিরে বসতে বললেন। ঈশানের আব্বু আম্মু বসলে ছেলেটা ফলমূল আর মিষ্টির প্যাকেটগুলো সামনে থাকা টেবিলে রেখে তারপর বলতে আরম্ভ করলেন, ভাই সাহেব, আপনাদের এই সময় আসার কারণ জানতে পারলে ভালো হতো। কোনো গুরুত্বপূর্ণ বিষয় এসেছেন? হ্যাঁ ভাই সাহেব, আসলে একটা আর্জি নিয়ে আজকে আপনাদের কাছে আসা। আমি এই মুহূর্তে আসতে চাইনি, কিন্তু ছেলের বায়না আর জেদের কাছে হার মানতে হয়েছে। জানেনই তো, একমাত্র ছেলে তাকে দেয়নি এমন কোনো জিনিস নেই, আর যেটা চেয়েছে সবসময় সেটাই হয়েছে। তাই তার আবদার রাখতে আপনার দ্বারস্থ হতে হয়েছে। সেটা না হয় বুঝতে পারলাম ভাইজান, কিন্তু আপনাদের আর্জিটা কি সেটা যদি বলতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। সেই তো, আপনার ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন না ভাই সাহেব। ঈশানের আব্বু আম্মুর এমন দ্বারা কথাতে ভদ্রলোক আর ভদ্রমহিলা অবাক হলেন। এরই মাঝে তাড়াহুড়ো করে কেউ একজন ডাইনিংয়ে এসে দাঁড়ালো। ঈশান তাকিয়ে দেখলো তানহা ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মেয়েটা শাড়ি পরেছে, দেখতে বেশ খানিকটা সুন্দর লাগছে। ঈশানের আব্বু আবারও বলতে আরম্ভ করলেন, ভাই সাহেব, আপনি জানেন তো আমার একমাত্র ছেলে। আসলে আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের সম্বন্ধে নিয়ে এসেছিলাম। আমার ছেলে নাকি আপনার মেয়েকে অনেক পছন্দ হয়েছে, সেজন্য আর কি আসা। কিন্তু ভাই সাহেব, আমার মেয়ের তো বিয়েটা হয়ে গেছে। তাই বলছিলাম কি, আপনি ভুল সময় এসেছেন। এখন তো আর। ঈশান তানহার দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দিল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে এবার তানহার আব্বুর উদ্দেশ্যে বলতে লাগলো, আঙ্কেল, আপনার কথা ভুল হচ্ছে। আমি জানি আপনার ছোট মেয়ের বিয়েটা হয়ে গেছে, কিন্তু আমি আপনার বড় মেয়ের কথা বলছি। আই মিন বড় মেয়ে লামহার কথা বলছি। সে যে কিছুদিন আগেই দেশে এসেছে। কিন্তু বাবা, তুমি ওকে দেখলে কোথা থেকে? হয়তো আমার ছোট মেয়ের বিয়ের কয়েকটা দিন আগেই দেশে এসেছে, আর তারপর বাসা থেকে তেমন করে বের হয়নি। তাহলে তুমি ওকে কোথায় দেখলে? আন্টি, দেখার হলে অনেক জায়গা থেকেই দেখা যায়। আর বিয়েতে আমি এসেছিলাম, আপনারা ইনভাইট না করলেও আমি এসেছিলাম, আর সেখান থেকেই দেখেছি। তানহার আব্বু আম্মু কিছুক্ষণ ধরে চুপ করে রইল। অন্যদিকে ঈশান তানহার দিকে ডেভিল হাসি মুখে রেখেই তাকিয়ে রইল। ঈশানের এমন কথাতে মেয়েটা বেশ খানিকটা হতবাক হয়ে ওর দিকে চেয়ে আছে। যাক, আপনাদের কথা শুনে ভালো লাগলো। তবে আমি ভয় পেয়ে গেছিলাম যে আমার ছোট মেয়ের জন্য আবদার করেন কিনা। আসলে ছোট মেয়ে দেশেই ছিল, কিন্তু বড় মেয়েটা দেশে ছিল না। তাই ভাবলাম ওকে আবার আপনাদের ছেলে দেখলো কি করে। তানহার জন্য আবদার করলে সেটা মোটেও সম্ভব হতো না। আপনি এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি, আপনার এরকম একটা আবদার আমি কি করেই বা ফিরিয়ে দিতাম। তাই ভয় পেয়ে গেছিলাম। আফজাল সাহেব এরকম কোনো আবদার করে না, বুঝলেন তো ভাই সাহেব। যেটা কাউকে পূরণ করতে পারবেন না, সাধ্যের মধ্যে সব কিছু তিনি আবদার করার চেষ্টা করেন। এবার বলেন তো আপনাদের এই বিষয়ে কি মতামত? আমার ছেলে কিন্তু জেদ ধরে বসেছে। সে যদি বিয়ে করে আপনার বড় মেয়েকে করবে, না হলে এরকম কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে। সে কি কথা? তেমন কিছু করতে হবে না। আমার মেয়ের সাথেই আপনার ছেলের বিয়ে হবে। আপনি যখন আত্মীয়তার হাত বাড়িয়ে দিতে চাইছেন, তাহলে আমি আর বারণ করছি না। তানহা ভয়ার্ত চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। এবার ঈশানের আম্মু বলতে আরম্ভ করলো, ভাই সাহেব, বলছিলাম কি যে আপনাদের মেয়েকে যদি একবার নিয়ে আসতেন তাহলে আমাদের সুবিধা হতো ওকে দেখতে। আসলে আমার ছেলে ওকে পছন্দ করেছে। তাই বলছিলাম কি যে এখন আপনাদের মেয়েকে একবার দেখাতেন তাহলে আমরা দেখতাম আপনার মেয়েটা ঠিক কী রকম সুন্দরী, যার জন্য আমার ছেলে ওর প্রেমে পড়ে গেছে একদম। হ্যাঁ গো, আমার আম্মু, ভাবি সাহেবা মেয়েকে দেখবে। তুমি গিয়ে না হয় মেয়েকে একবার নিয়ে আসো। এরই মাঝে কেউ একজন তাড়াহুড়ো করে এগিয়ে আসলো। চোখে শসা দেওয়া আর মুখে কিছু একটা দেওয়া, হয়তো ফেসিয়াল করছিল মেয়েটা। এগিয়ে এসে এবার ডাইনিংয়ের কাছে দাঁড়াই বলতে আরম্ভ করলো, আব্বু আম্মু, কে এসেছে? কাদের সাথে কথা বলছো তোমরা? মামনি, তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। আর আমাদের ওই এলাকার আফজাল ভাইজান আছে না,
হনি ওনার ছেলের জন্য তোমার সম্বন্ধ নিয়ে এসেছে। মেয়েটা কথাটা শোনার সাথে সাথেই চোখে মুখের উপর থেকে জিনিসগুলো নামিয়ে ফেললো। তারপর তাড়াহুড়ো করে ডাইনিংয়ের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা আসবেন, আর আগে বললে আমি সেজেগুজে না হয়। মেয়েটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করতে লাগলো। ঈশান মেয়েটার দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। কি সহজ সরল উক্তি, আর কি রকম ভয় পেয়ে গেছে। হঠাৎ করে এরকম একটা পরিস্থিতিতে নার্ভাস হয়ে গেছে। ঈশান মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে রইল। অন্যদিকে তানহা খেয়াল করছে ঈশান মানে ওর এক্স বয়ফ্রেন্ড লামহার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। ছেলেটার মনে কী চলছে কে জানে। বিষয়টা ভেবেই তানহা একটা শুকনো ঢোক গিলল। এবার আম্মু উঠে গিয়ে লামহাকে টেনে এনে নিজের পাশে বসিয়ে দিল। তারপর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, মাশাল্লাহ, দেখতে ভারী মিষ্টি তুমি। এর জন্যই বোধহয় আমার ছেলে এত বেশি পছন্দ হয়েছে। তাই তো বলি, আমার ছেলে এত পাগল হলো কি করে। সামনে বসে থাকা রমণী আর তার ছোট বোনের থেকে অসম্ভব রকমের সুন্দরী। ঈশানের আফসোস হচ্ছে এই মেয়েটাকে বিয়ে করলে কিংবা আগে থেকে রিলেশনে জড়ালে অন্তত এরকম কাজ করতো না। লামহার এমন সহজ সরল উক্তি দেখে তেমনটাই মনে হচ্ছে। আর ওই মেয়ে কিনা তারই বোন যে ওকে এমন করে ঠকালো। ঈশানের মাথায় চলছে অন্য কিছু। বিষয়টা ভেবে ছেলেটা ডেভিল হাসলো। তানহা ভয়ে ভয়ে ওদের দিকে তাকিয়ে রইল। আম্মু তানহাকে নিয়ে চলে গেল ওদের জন্য নাস্তা আনতে। এবার ঈশানের আম্মু ছেলের হবু বউয়ের সাথে কথা বলতে শুরু করলো। লামহাদের বাসা থেকে দুপুরের লাঞ্চ করে একদম বিয়ের দিনক্ষণ পাকা করে তারপরই বাসায় ফিরেছে আফজাল সাহেব ও তার পরিবার। বাসায় আসার পর আব্বু ঈশানকে ডাকলো, কারণ সন্ধ্যার মুখে ছেলে বাসায় ফিরল। তখন ভদ্রলোককে বলতে লাগলেন, দেখো, বিয়ে করতে চেয়েছো ভালো কথা, পছন্দের মেয়েকে তোমার জন্য রাজি করানো হয়েছে, বিয়ে ঠিক করা হয়েছে। আবার বিয়ের আগে বেঁকে বসো না যেন এখন মেয়েকে পছন্দ হচ্ছে না, বিয়ে করবে না। না না আপু, এমন কিছু হবে না। আমি দেখে শুনেই পছন্দ করেই এই মেয়েকে বিয়ে করে চাচ্ছি। এ নিয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আর সবচেয়ে বড় বিষয়, ওর সাথে আমি অনেক ভালো থাকবো, দেখো। তাই যেন হয়, আমি এটাই আশা করব, কারণ তোমার সিদ্ধান্ত অনেক চেঞ্জ হয়। তাই আমার সম্মানটা অন্তত এবার আর ডুবিও না। আর হ্যাঁ, বিয়ের পর সপ্তাহখানেক বাসায় থেকে আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর না হয় অফিসের কাজে মনোযোগ দাও। তোমার বউ যেন কাউকে বলতে না পারে তার হাজব্যান্ড একদম অকর্মা, কিছু করতে পারে না। এটা শুনলে তার নিজেরই খারাপ লাগবে। তাই বলছি যে অফিসে যাওয়ার চেষ্টা করো। ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। এক সপ্তাহের মাঝেই দুজনের বিয়েটাও খুব ধুমধামের সহিত হলো। এই এক সপ্তাহে ঈশানের সাথে লামহার অনেক কথা হয়েছে। দুজনকে একসাথে শপিংয়ে পাঠানো হয়েছে। ঈশান মেয়েটার সাথে তেমন করে কথা না বললেও মেয়েটা নিজে থেকেই কল করেছে, কথা বলেছে। দুজনের বিয়েটা বেশ তোড়জোড়ের সহিত হয়েছে। পুরো শহরের লোকজন জেনে গেছে আফজাল সাহেব তার ছেলের বিয়ে দিয়েছে। অন্যদিকে তানহা ভয়ে আছে, ঈশান কী জন্য তার বড় বোনকে বিয়ে করলো ছেলেটা। ঈশানের এরকম কার্যক্রম দেখে তানহার কেন জানি ভয় করছে। ও আব্বু আম্মুকে বলতেও পারেনি বোনের বিয়েটা ঈশানের সাথে না দিতে, কারণ ঈশান ওর এক্স বয়ফ্রেন্ড। এগুলো জানলে হয়তো বাসা থেকে ওকেই বকাঝকা করতো, তাই হয়তো মেয়েটা বলতে পারেনি। অন্যদিকে লামহা নিজের স্বপ্নের রাজ্য সাজিয়ে ফেলেছে ঈশানকে নিয়ে। ভেবেছে যাকে আব্বু আম্মু ঠিক করেছে তার সাথেই সারা জীবন কাটিয়ে দিবে। মেয়েটা বিয়ের পর শ্বশুরবাড়ি এসে শাশুড়ি আর আত্মীয় স্বজনের সাথে অনেক কথাই বলল। বেশ মিশুক স্বভাবের মেয়েটা, তাই কয়েক ঘন্টার মাঝেই সবার সাথে বেশ ভালোভাবেই মিশে গেছে। অন্যদিকে ঈশান ছাদে দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ঈশানকে চুপ করে থাকতে দেখে ওর বন্ধু শুভ বলতে আরম্ভ করলো, তোর চিন্তা ভাবনাটা কি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুই কি করতে চাচ্ছিস সেটা ভালো মতো বলতো আমাদের। কি করব সেটা সামনেই দেখতে পাবি। বিয়ে করেছি, বউ পেয়েছি, বউকে ভালোবাসবো, তাছাড়া আর কি করব। এটাই যেন হয়। মাথায় যেসব আজে বাজে চিন্তাভাবনা ঘুরঘুর করছে সেটা বাদ দিয়ে এখন নিজের বউকে ভালোবাসার চেষ্টা করো। আর যে মেয়েটাকে নিয়ে তুমি এসব প্ল্যান সাজাচ্ছ, কিছু করতে চাইছো, সেই মেয়েটার কোনো দোষ নেই, অজান্তেও না। ওর বোন তোর কাছে এরকম কিছু করেছে দেখে খামাখা ভাবিকে কষ্ট দেওয়ার কি দরকার আছে?
তোদের কে বলেছে আমি লামহাকে কষ্ট দিব? তোদের এসব চিন্তাধারা আমাকে অবাক করছে। তোরা শুধু দেখে যা আমি কি করি। তোকে কি আর আমরা চিনি না ভেবেছিস? তুই যে তানহার বোনকে বিয়ে করেছিস ওর সামনে বোনকে কষ্ট দেওয়ার জন্য, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তাই বলছি বন্ধু, এসব কিছু বন্ধ করো। যেটা হয়েছে সেটার জন্য ও তো দায়ী নয়। যে দায়ী তাকে না হয় শাস্তি দিস, তারপরও অন্তত। আমি ওকে শাস্তি দেব কেন? আমি ওকে দেখিয়ে ওর বোনের সাথে প্রেম করব। আর ওর বোনের এইটুকুই শাস্তি পাওয়ার। ও কি করে পারলো আমার সাথে ব্রেকআপ করতে? আমি ওকে দেখাবো কষ্ট কী জিনিস। ও কষ্টটা আমার কাছে থেকেই বুঝতে পারবে। তারপর ভাববে কেন আমার সাথে এত বড় অন্যায় সেদিন করেছিল। ঈশানের বন্ধুরা ওকে কয়েকবার বোঝাতে লাগলো, কিন্তু কাকে কি বোঝাবে? যে ছেলের মাথাটা আগে থেকেই বিগড়ে আছে, যে ছেলে একবার কথা বলে সেটাকে কখনো পরিবর্তন করে না, তাকে দিয়ে কখনো কিছু পরিবর্তন করানো কি সম্ভব? ঈশানকে অনেক বোঝানোর পর ওর রুমে পাঠালো। অন্যদিকে লামহা অনেকক্ষণ ধরে রুমে বসে আছে। মেয়েটা বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। এরই মাঝে দরজা ঠেলে কেউ প্রবেশ করতেই মেয়েটা বেশ খানিকটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। এবার কেউ একজন এসে ওর পাশে দাঁড়াতেই মেয়েটা বেশ খানিকটা নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে আরম্ভ করলো, আপনার আসতে এতক্ষণ সময় লাগে? আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আপনার কি একটুও কাণ্ডজ্ঞান নেই? আর একটু আগে আসলে হতো না? বাসরাতে মানুষ কি এত দেরি করে আসে বলেন? আর একটু আগে আসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? ওপাশ থেকে কোনো কথার শব্দ হলো না। মেয়েটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, শুনুন, আপনি আমার পাশে বসুন। আমি কতটা সুন্দর আর কত সুন্দর করে আমাকে সাজানো হয়েছে সেটা কি আপনার দেখতে ইচ্ছে করছে না? বিয়ের সময় আপনাকে দেখতে পাইনি, আমার ইচ্ছে করছে আপনাকে দেখতে। এখন আমার পাশে বসুন তো। তারপরে আমার ঘোমটাটা তুলে অনেকক্ষণ ধরে আমাকে দেখবেন। আমার থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে আমার প্রশংসা করবেন। এখন চুপচাপ দাঁড়িয়ে না থেকে বসুন না। লামহার কথার কোনো প্রতিক্রিয়া দেখালো না। যে ওপাশে দাঁড়িয়ে আছে, লামহার মুখটা ঘোমটা দিয়ে ঢেকে রাখা হয়েছে, তাই পাশে যে দাঁড়িয়ে আছে সে একবারের জন্য কথা বলেনি। লামহার কথা মতো পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ওর পাশে বসতেই লামহা বলতে আরম্ভ করলো, কি হলো, আমার ঘোমটাটা তুলবেন না? নাকি আমাকে দেখার ইচ্ছে নেই আপনার? এই, সত্যি করে বলুন তো, আপনি কি রেগে আছেন আমার উপরে? নাকি কোনো কারণে মন খারাপ আপনার? লামহার কথাতে যে পাশে বসেছিল সে ওর কথাতেই ঘোমটা তুলল। লামহা একটু বাদেই পিটপিট করে চোখ মেলে তাকাতেই খেয়াল করলো পাশে ওর শাশুড়ি বসে আছে। শাশুড়িকে এমন অবস্থায় দেখে মেয়েটা চমকে উঠল। সাথে সাথে ভদ্রমহিলা হাসতে আরম্ভ করলো। নিজের এমন কর্মকাণ্ডে লামহা নিজেই বেশ খানিকটা লজ্জা পেয়ে গেল আর আমতা আমতা করে বলতে আরম্ভ করলো, না মানে আসলে আম্মু, আমি বুঝতে পারিনি যে আপনি এসেছেন। আসলে বুঝেছি, এসব হয়। এরকম আমাদেরও কত হয়েছে। আর প্রথমবার বিয়েতে মানুষের একটু কৌতূহলটা বেশি থাকে। তুমি টেনশন করো না, তোমার বর যে কোনো সময় চলে আসবে। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, রাত 1:30টা বেজে যায় আর আমার গুণধর ছেলে কোথায় কি করছে? এখনো তোমাকে বসিয়ে রেখেছে। এত জোর আর ধকলের পর বিয়েটা হলো, তাহলে এখনো বাইরে কোথায় গিয়ে বসে আছে? দাঁড়াও, আমি ওকে রুমে পাঠাচ্ছি। শাশুড়ি কথা বলে বেরিয়ে যেতেই লামহা হাঁপ ছেড়ে বাঁচল। তারপর আবারও অনেকক্ষণ যাবৎ বসে রইল। ঘুম পাচ্ছিল মেয়েটার। তারপর মনে হলো এই ভারী ভারী শাড়ি আর গয়না পরে ওর পক্ষে ঘুমানো সম্ভব না। না আগে কখনো ঘুমিয়েছে আর না আজকে ঘুমোবে। আর আম্মু তো ব্যাগ ভর্তি জামা কাপড় চোপড় দিয়েই দিয়েছে। ঈশানও নতুন কিনে দিয়েছিল। আর ছেলেটার সাথে যখন বেরিয়েছিল তখন ওই জিজ্ঞেস করেছিল লামহাকে কি পরতে কমফোর্ট ফিল করে। ছেলেটা ওকে সেগুলোই নিতে বলেছিল। শাড়ি পরাটা ওর পক্ষে একটু কষ্টদায়ক, তাই ঈশান ওর পছন্দের আর যেটাতে কমফোর্ট হয় সেটাই পরতে বলেছিল। লামহার কথাগুলো মনে পড়তেই মেয়েটা এবার তাড়াহুড়ো করে উঠে গেল। তারপর লাগেজ থেকে পছন্দের একটা টি শার্ট আর একটা প্লাজো নিয়ে চলে গেল ওয়াশরুমে। মেয়েটা কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে এসে বেডে বসতেই এবার কেউ একজন দরজা ঠেলে প্রবেশ করলো। ইলামা বেশ খানিকটা হকচকিয়ে গেল। মেয়েটা তাড়াহুড়ো করে খেয়াল করলো ওরই সেই বজ্জাত বর ঢুকেছে, কিন্তু মুখটা গম্ভীর। ছেলেটা এসে ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল আর লামহা বলতে আরম্ভ করলো, এতক্ষণে আপনার আসার সময় হলো মশাই?
আপনার জন্য আমি কতক্ষণ ধরে এত সব ভারী ভারী শাড়ি গয়না পরে বসেছিলাম। আজকে দিনের জন্য কি একটু তাড়াতাড়ি রুমে আসা যেত না? ঈশান কোনো কথা বলল না। ঈশান চুপচাপ এসে ওর থেকে দূরে দাঁড়িয়ে রইল। তখন লামহা আবার ওর শাশুড়িকে সেসব কথা বলেছিল, ঠিক একই কথা বলতে আরম্ভ করলে ঈশান খানিকটা অবাক হলো। মেয়েটা কোনো শাড়ি গয়না কিছুই পরা নেই। লামহা একটা ওড়না মাথায় দিয়ে তারপর ওর পাশে বসতে বললে অনেকক্ষণ যাবৎ মেয়েটা বক বক করতেই ঈশান বসলো। তারপর ওর মুখটা দেখে বলতে আরম্ভ করলো, তুমি সত্যিই খুব সুন্দর, আর সেজন্যই তোমাকে এত পছন্দ আমার। নাও এবার শুয়ে পড়ো। মেয়েটা এরকম কথা বোধহয় আশা করেনি। লামহা খানিকটা মুখ ভেঙচি কেটে বলল, আমি ভেবেছিলাম আপনি একটু রোমান্টিক হবেন, কিন্তু না, আপনি একদমই রোমান্টিক না। খুব খুব আনরোমান্টিক। সবার বর কতটা রোমান্টিক হয়, আর আপনি কি না? অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। এখন রোমান্টিকতা দেখানোর সময় নেই। তোমার সাথে আমার কয়েকটা দিনের দেখা, এখনো যদি কিছু হয় তাহলে। না থাক, এগুলোর দরকার নেই। এমনিতেই অনেক সময় নিয়ে রুমে এসেছেন, ভোর হতে চললো, কিছুক্ষণ বাদেই সকাল হয়ে উঠবে। এখন আপনিও শুয়ে পড়ুন আর আমাকেও ঘুমাতে দিন। লামহা কথাগুলো বলেই পাশে শুয়ে পড়ল। তখন ঈশানও উল্টো দিকে ফিরে শুলো। লামা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, ভাবছিল প্রথম দিন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে যখন লামার ঘুম ভাঙলো, খেয়াল করলো ঈশানের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে শুয়ে আছে। প্রথমে তো ভেবেছিল যে ও কোথায় আছে, কি করছে। তারপর যখন মনে পড়ল কালকেই ওর বিয়ে হয়েছে, বিষয়টা ভেবেই বেশ খানিকটা লজ্জা পেয়ে গিয়েছিল মেয়েটা। তারপর তাড়াহুড়ো করে নিজেকে ছাড়িয়ে নিল। এবার ঈশানের থেকে দূরে গিয়ে তারপর বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। ঈশানের পাঞ্জাবির সাথে লামার ঠোঁটের বেশ খানিকটা লিপস্টিক লেগে আছে। এই যা রাতে কি উল্টাপাল্টা কিছু করে ফেলেছে কিনা। এবার নিজেই লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকলো মেয়েটা। একটু পর ফ্রেশ হয়ে তারপর নিজেকে বেশ খানিকটা গুছিয়ে নিয়ে বাইরে বেরোলো। ঈশান এখনও ঘুমোচ্ছে, তার মানে এই ছেলে বোধহয় অনেকক্ষণ সময় নিয়ে ঘুমোয়। কিছুক্ষণ রাগি চোখে তাকিয়ে থেকে কিচেনের দিকে আসতেই খেয়াল করলো শাশুড়ি আম্মু রান্না করছে। লামা এসে বলতে আরম্ভ করলো, আম্মু, আপনি কেন কষ্ট করছেন? আমাকে দিন না, আমি রান্না করতে পারি তো। আমি সব কিছু করে নেব, দেখি। সে কি কথা মামুনি, কালেই তোমাদের বিয়ে হলো, এখন গিয়ে একটু ঘুমাও, রেস্ট করো। আর ঈশান কি উঠেছে? ওর সাথে কথা বলে সময় কাটাও। রান্না করার জন্য তো সময় আছেই, এখনই তোমাকে কেন রান্নাঘরে আসতে হবে? যাও, রুমে যাও। সে কি কথা, আপনি এরকম কেন বলছেন আম্মু? আমি তো ভেবেছিলাম শাশুড়ি অনেক বদরাগী হয়, অনেকে বকাঝকা করে বউদের। সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে না আসলে, রান্নাবান্না না করলে হয়তো তারা রাগারাগি করতে আরম্ভ করে, কিন্তু আপনি তো দেখছি তার উল্টো। যাক, আমি ভেবেছিলাম যে একজন রাগী শাশুড়ি পাবো, সে আমাকে সবসময় শাসনের উপরেই রাখবে, কিন্তু এই কি দেখছি আমি। সে কথা বললে কি হয়? এখনকার দিনে সব মেয়েরা এসব কিছু সহ্য করতে পারে না বলে তাদের শাশুড়িদের প্রতি হাজারটা অভিযোগ, আর তুমি করছো তার উল্টোটা। এরকম কিছু হবে না। আর আমাদের বাসায় কতগুলো কাজের লোক, তোমাকে কেন রান্না করতে হবে? তুমি শুধু আমার ছেলেটাকে দেখে রাখবে, আর ও সবসময় আশেপাশে থাকবে। ওকে ভালোবাসতে হবে কিন্তু। দেখো, আমার ছেলেটা একটু রাগী, তবে মন থেকে অনেক ভালো। তোমাকে আমি বলে দিচ্ছি, আমার ছেলেকে তোমায় আগলে রাখতে হবে। আমার পর সব দায়িত্ব তোমারই নিতে হবে। কিন্তু আমি কত আশা নিয়ে এসেছিলাম যে আমি নিজে হাতে রান্না করব, সবাইকে খাওয়াবো। আপনি তো আমাকে কিছুই করতে দিলেন না। এরকম করলে হয় না। তোমাকে কিছু করতে হবে না মামুনি, আমাদের বাড়িতে এতগুলো কাজের লোক, তারা থাকতে তোমাকে কেন কষ্ট করতে হবে? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি না হয় এতই যখন কাজ করতে চাইছো, তাহলে ঈশানের জন্য কফি করে নিয়ে যাও। কফি বানাতে পারো তো মামুনি? হ্যাঁ আম্মু, পারি। আমি অনেক ভালো কফি বানাই, তুমি খেয়ে দেখো, বুঝতে পারবে। আম্মু মুচকি হাসলো। মেয়েটা তাড়াহুড়ো করে 2 মগ কফি বানিয়ে আম্মুর জন্য 1 মগ রেখে আরেক মগ নিয়ে রুমে আসলো। ঈশান এখনও ঘুমোচ্ছে, কোলবালিশ জড়িয়ে ধরে। লামা টি টেবিলের উপর মগটা রেখে তারপর ঈশানের কোলবালিশটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। লামহার কেন জানি ভাবতে ইচ্ছে করছিল, ওই জায়গাটা যদি ওর হতো। কাল রাতে অবশ্য দুজন কাছাকাছি এসেছিল, সকালে উঠে সেটাই দেখেছে, কিন্তু ও নিজে থেকেই ঈশানকে জড়িয়ে ধরেছিল। ছেলেটা ওকে জড়িয়ে ধরেনি, তাহলে কি ছেলেটা ওর উপস্থিতি টের পেয়েছিল? লামা এক ভাবনা জগতে চলে গেল।
এটাই ভাবতে আরম্ভ করলো যে দুদিন বাদেই কোলবালিশটার জায়গাও থাকবে, আর ওর এই বরটা খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখবে, সারা রাত আদর করবে। সব মিলিয়ে একদম একটা রোমান্টিক ব্যাপার স্যাপার হবে। কথাটা ভেবেই লজ্জায় লাল হয়ে যাচ্ছিল লামহা। কিছুক্ষণ বাদেই যখন হুঁশ ফিরল তখন তাড়াহুড়ো করে লামা ঈশানকে ডাকতে লাগলো। কয়েকবার ডাকার পরও যখন ছেলেটার থেকে কোনো রেসপন্স পেল না তখন লামা ঈশানকে একটু ধাক্কা দিয়ে ডাকতেই ছেলেটা আবারও উল্টো পাশ ফিরে শুল। লামা কফির মগটা নিল, তারপর ওর পাশে গিয়ে বসে ওর হাতের একটা আঙুল কফির মধ্যে ডোবাতেই ছেলেটা ছিটকে উঠল আর বেশ খানিকটা ভয় পেয়ে তারপর উঠে বসে বলতে লাগলো, কে কে কি হয়েছে? এই মশাই, আপনি এত ঘুমান কেন বলেন তো? এত বেলা অবধি কি ঘুমাতে হয়? বাসায় সবাই উঠে গেছে, ছেলেদের এত ঘুমাতে হয় না। বিয়ে করেছেন, এখন তাড়াতাড়ি উঠবেন, সকালবেলা গোসল করবেন আর তারপরে অফিসে যেতে শুরু করবেন। তা না করে আপনি দেখছি ঘুমেই কাদা। নিন, এবার কফিটা খান আর আমাকে উদ্ধার করুন। তা আমি জানবো কি করে? আমার তো এসব জানার বিষয় না। আমার মনে হয় আপনি ভয় পেয়েছেন, সেই জন্য এরকম বলছেন। ঈশান কিছুক্ষণ যাবৎ অবাক চোখে তাকিয়ে রইল লামহার দিকে। মেয়েটাকে আজকে কালো শাড়িতে একদম স্নিগ্ধ লাগছে, কিন্তু ওকে শাড়ি পরা লোকে। ঈশান বিষয়টা ভেবেই এবার বলতে লাগলো, বাই দ্য ওয়ে, তোমাকে শাড়িটা কে পরিয়ে দিয়েছে বলো তো? তুমি নাকি শাড়ি পরতে জানো না, তাহলে এত সুন্দর করে শাড়িটা কে পরালো? জানি না, তবে জানতে কতক্ষণ? ইউটিউব দেখে অনেকক্ষণ টাইম নিয়ে পড়েছি। অবশ্য অনেক জায়গায় সেফটি পিন লাগাতে হয়েছে, কিন্তু আস্তে আস্তে শিখে যাব। আমাকে বললেও তো হতো, আমি একটু ট্রাই করতাম। বউকে শাড়ি পরানোর ইচ্ছাটা, লোভটা কি সবাই সামলাতে পারে? সবাই তো চায় তার বউকে শাড়ি পরাতে, তাহলে তুমি কেন আমাকে ডাকলে না? হ্যাঁ, আপনাকে ডাকি আর আপনি শাড়ি পরানোর নামে আমার সাথে দুষ্টুমি করতে শুরু করেন। আমার কিন্তু এগুলো একদমই মোটেই পছন্দ না। স্বামী দুষ্টুমি না করলে কে করবে শুনি? নাকি দুষ্টুমি করার জন্য অন্য কাউকে রেখে দিয়েছ? আজে বাজে কথা বলবেন না তো। যেখানে কারোর সাথে প্রেম করিনি, স্বামীকে ভালোবাসবো বলে সবসময় ছেলেদের থেকে দূরে দূরেই সরে থেকেছি, আর আপনি এমন কথা বলছেন? তাহলে আমি দুষ্টুমি করলে ক্ষতি কিসের? জানি না। তাহলে কি জানো? বললাম তো জানি না, তবে আমার মনে হয় আমার খুব বেশি লজ্জা লাগবে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। এই মুহূর্তে লজ্জায় লাল হয়ে যাচ্ছ। আর যদি তোমার কাজে আসি আর কিছু করে ফেলি তাহলে দেখা যাবে লজ্জায় একদম শেষ হয়ে যাবে, তাই না বউ? আপনি না কিরকম অসভ্যের মতো কথা বলছেন। দেখেন, এগুলো বলবেন না। আমার না কেমন কেমন যেন লাগছে ঈশান। তাই? তাহলে দেখি কেমন লাগছে। মেয়েটা উল্টো দিকে ফিরে বলছিল, এইসব কফির মগে এক চুমুক দিয়ে তারপর টি টেবিলে রেখে ওর একটা হাত ধরল। মেয়েটাকে নিজের দিকে ফেরাতে গেলেও ফিরল না। ঈশান বারবার ওকে নিজের দিকে ফেরাতে যাচ্ছিল। তারপরও মেয়েটা যখন ফিরছিল না তখন ঈশান মেয়েটার হাত ধরে একটা হ্যাচকা টান দিলে মেয়েটা টাল সামলাতে না পেরে ঈশানের বুকের উপর পড়ল। দুজনেই একদম বেডে শুয়ে পড়েছে, ঈশানের নিচে আর ওর বুকের উপরে। মেয়েটা দু হাতে ওর বুকের উপর রেখে নিজেকে সামাল দিয়েছে, কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হয়ে গেছে। যখন লামহা টাল সামলাতে না পেরে ঈশানের বুকের উপর আছড়ে পড়েছে, তখনই পড়ে যাবার পরেই লামহার ঠোঁটের সাথে অনিচ্ছাকৃত ঈশানের ঠোঁট জোড়া লেগে যায়। মেয়েটা ঠোঁটের সাথে স্পর্শ করতেই ঈশানের বুকের ভিতরটা কেমন যেন ধক করে ওঠে, সাথে সাথে ও চোখ জোড়া বন্ধ করে নিয়েছিল। অন্যদিকে লামহা চোখ বড় বড় করে ওর দিকেই তাকিয়ে আছে। এই প্রথমবার স্বামীর এমন দ্বারা স্পর্শে লামহা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। এই অনুভূতিটা জীবনে প্রথমবার কি না? এরকম ধরনের অনুভূতির সাথে দুজনের কেউই কখনো পরিচিত হয়নি। লামহার তো শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠেছে, মনে হচ্ছে শরীরের ভিতর এক প্রকার বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই ওর বুকের ভিতর ড্রিম ড্রিম আওয়াজ করতে আরম্ভ করেছে। এবার ঈশান চোখ জোড়া খুলতে নিলেই খেয়াল করলো মেয়েটা ওর দিকে একদম নেশালো চোখে তাকিয়ে আছে। এমন করে বেশি থাকলে হয়তো ভুলভাল কিছু একটা হয়ে যেতে পারে। কথাগুলো ভেবেই ঈশান তাড়াহুড়ো করে মেয়েটাকে নিজের উপর থেকে ঢেলে সরিয়ে দিতে গেলে লামহা লজ্জা পেয়ে দ্রুত উঠে গেল। তারপর দৌড়ে রুম ছেড়ে বেরিয়ে যেতেই ঈশান একটু মুচকি হাসল। আবারও পরক্ষণে মনে হতে আরম্ভ করলো মেয়েটাকেও শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছে, আর সেই মেয়েকে কিনা কাছে টেনে নিয়েছে। আর বারবার এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, বিষয়টা একদম রোম্যান্সের পর্যায়ে চলে যাচ্ছে। এসব বিষয় না করে ওর তো যে প্ল্যানটা করেছিল সেই অনুযায়ী কাজ করা উচিত। বিষয়টা ভেবেই ঈশান উঠে গেল।
ফ্রেশ হয়ে আসলো। খাওয়া দাওয়া করে শেষে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য যখনই বের হতে যাবে তখনই আব্বু বলতে আরম্ভ করলো। কোথায় যাচ্ছ তুমি? আব্বু, বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে যাচ্ছিলাম। কাল বিয়ে করলে আর আজকে আড্ডা দিতে যাচ্ছ? রিসেপশনের অনুষ্ঠান নেই, তার মানে এই না যে তোমার আড্ডা দিতে হবে। বাসাতেই থাকো, আর বিকেলে তোমার শ্বশুর শাশুড়ি লোক পাঠাবেন তাদের নিয়ে যাওয়ার জন্য। এখন কয়েকটা দিন একটু নিয়ম করে চলো। নিজের ইচ্ছায় বিয়ে করেছো, এখন যদি কিছু না মেনে চলো তাহলে বিষয়টা খারাপ দেখাবে। তাই যেটা বলছি সেটা করো। অগত্যা সারাদিন বউয়ের সাথে কাটাতে হলো। মেয়েটা এত বকবক করতে পারে ঈশানের জানা ছিল না। আর কিছু হলেই বলে বকা দিতে, এই করতে সেই করতে। সেই জন্য সেখানে অন্য সব মেয়েরা বকাঝকা করলে রাগ করে কান্নাকাটি করে, সেখানে এই মেয়েটার অভিযোগ ওকে কেন বকাঝকা করে না, এই জন্য গাল ফুলিয়ে রাখে। ঈশান অবাক হয়েছে মেয়েটার সাথে থেকে। ওকে যেভাবে শাস্তি দিতে চেয়েছিল সেভাবে উল্টো ওকে বকাঝকা করে না বলে কিনা এরকম করে জেদ ধরেছে। বিষয়টা নিয়ে ঈশান অনেক বেশি অস্বস্তির মধ্যে আছে। একে কি করে শাস্তি দিবে? যাই হোক, বিকেলে শ্বশুরবাড়িতে যাওয়া হলো। শ্বশুরবাড়িতে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিয়ে লামহা রুমে যেতেই মেয়েটা ওকে রেখে যখনই ওয়াশরুমে গেল, এরই মাঝে কেউ একজন এসে রুমে প্রবেশ করতে গেলে ঈশানকে দেখে যখন চলে যেতে যাচ্ছিল তারই মধ্যে লামহা বলতে আরম্ভ করলো। কিরে বোন, তুই চলে যাচ্ছিস কেন? আয় না। লামহার এমন ধারা কথাতে বোন এগিয়ে এসে এবার ঈশানের দিকে বসতে গেলে তখন ছেলেটা একটা তাফসিলের হাসি দিয়ে বলতে লাগলো। লামহা, তোমার বোন হয়তো বা লজ্জা পাচ্ছে। বড় বোনের জামাইয়ের সামনে হয়তো কথা বলতেই লজ্জা শেষ হয়ে যাচ্ছে। যেতে দাও, এত জোর করে কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। তাই নাকি রে বোন, তুই এরকম করে চিন্তা ভাবনা করিস? আমার জামাই দেখ তোকে এরকম করে বললো, আর এখন দেখছি আমার জামাইয়ের কথাই ঠিক। তার মানে কি তুই এটাই বোঝাতে চাইছিস যে তুই লজ্জা পাচ্ছিস? ঠিক আছে, যা যা, তোর জামাইয়ের কাছে আমি যাব না, ভয় নেই। না মানে আসলে আপু তেমন কিছু না, এমনিতেই আর কি। বুঝেছি, আমার থেকে তোর বিয়েটা আগে হয়েছে তো সেই জন্য নিজেকে খুব বেশি বড় মনে করছিস। যা, তোর আমার সাথে আর কথা বলতে হবে না। এতদিনই বা কতদিনই বা থাকবো এখানে? তোরা তো আর 7 দিন ধরে আছিসই, আমি তো কালই চলে যাব। কিন্তু তুই এখানে এসেও যদি আমার রুমে এসে আমার জামাই দেখে যদি চলে যাস তাহলে ওর ভালো লাগবে বল? মেয়েটা কিছুক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে থেকে তারপর এসে একটা জায়গায় বসতেই ঈশান বলতে লাগলো। লামহা, একটু কাজ করো তো। যাও, আমার জন্য একটু কফি আনো। তোমার কফিটা না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কয়েকদিনেই ঠিক তোমার মতো করে। ঈশানের এমন তারা লজ্জাজনক কথা শুনে মেয়েটা কিছুটা লজ্জা পেল। এবার ওর বোনের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো। বোন, তুই কফি খাবি? ঠিক আছে যা। লামহা চলে যেতেই তানহা বেশ খানিকটা অস্বস্তি নিয়ে ঈশানের দিকে তাকালো। তখন মেয়েটা ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এরকম কিছু না করলে কি হতো না? তোমাকে আমি বারণ করেছিলাম আমার বোনকে বিয়ে না করতে, তারপরেও বিয়েটা করলে। আর যখন বিয়ে করেছো তাহলে বারবার কেন আমাকে জ্বালাচ্ছ? কাল রাতে কি ফোন দেওয়ার খুব বেশি দরকার ছিল? তোমার আমার মাঝে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তাছাড়া তুমি এখন আমার বোনকে বিয়ে করেছো, আমার বড় বোনের জামাই, তার সাথে ভালো থেকো। অনেক ভালো মেয়ে, ওকে দয়া করে কষ্ট দিও না। তুমি আমাকে বলো আমার কি প্রায়শ্চিত্ত করতে হবে, সেটাই করব। তোমারও আমার আপুকে কোনো কষ্ট দিও না প্লিজ। তোমার অন্যায়, তুমি আমার সাথে কথা না বলে ব্রেকআপ না করি অন্য কারোর সাথে বিয়ে করার জন্য রাজি হয়েছ। আমার কোনো দোষ ছিল না, তারপরে তুমি আমাকে ঠকিয়েছ। আমার কোনো অন্যায় থাকলে সেটার জন্য তুমি আমাকে এক্সপ্লেন করতে পারতে, শাস্তি দিতে পারতে। এত ভালোবাসার পরও কেন তুমি আমাকে এমন করে ঠকিয়েছ? সেটার জন্য তোমার বোনকে শাস্তি পেতে হবে, আর সেটা তুমি তোমার সামনে থেকে দেখবে। আর দেখার পর তোমার বোন যখন এসে কান্নাকাটি করে সব বলবে, তখন তোমার কেমন লাগে আমি সেটাও দেখব। দোহাই, তোমার এমন কিছু করো না প্লিজ। তুমি যদি এরকম কিছু করো তাহলে আমার বোন কষ্ট পাবে, আর ওকে কষ্ট দেখলে আমার পুরো পরিবার, আমি কিছুতেই ভালো থাকতে পারবো না। আর তোমার সাথে অন্যায় করলে আমি করেছি, তোমার যা প্রতিশোধ নেওয়ার আমার ওপর নাও, তাও দয়া করে ওকে কিছু করো না। না, তোকে কিছু করব না। তুই যেটা করেছিস সেটা শাস্তি তোকে পেতেই হবে। তুই অনেক বড় অন্যায় করেছিস আমার সাথে। আমি কোনো দোষ না করার পরও তুই আমাকে ছেড়ে দিয়েছিস। কি ভুল করেছিলাম আমি বল? আমার কি অন্যায় ছিল? আমি তো তোকে কোনোভাবে ঠকাইনি।
আমি আরও চেয়েছিলাম তুই যদি চাস আমি বিয়েটা করে নেব। তুই কী ভেবেছিলি আমার বাবার কিছুই নেই, ওই ছেলেটার যা আছে তা আমাদের নেই, তাই তো? তুই এরকম ভেবেই আমাকে ঠকাতে চেয়েছিলি। এখন দেখি তুই আমাকে ঠকিয়ে কতদূর ভালো থাকতে পারিস আমিও সেটা দেখব। তোর চোখের সামনে তোর বোন কষ্ট পাবে, দেখি তুই কি করে সেটা সহ্য করিস। দিন শেষে তোর কাছে যন্ত্রণার কারণ হবে সেটাই। তুই বারবার ভাববি যে তুই কেন আমাকে সেদিন ঠকিয়েছিলি। তোর যদি আমার সাথে থাকতে না ইচ্ছা করতো তুই আমাকে বলতে পারতি, আমাকে জানাসনি। আমাকে জানতে হয়েছে তোর বান্ধবীর কাছ থেকে। তুই এত বড় প্রতারণা করেছিস আমার সাথে। এবার তানহা চলে যেতে নিলেই ঈশান ওর হাতটা মুচড়ে ধরল। সাথে সাথেই তানহা ব্যথায় কুকিয়ে উঠে বলতে লাগলো, তুমি আমার সাথে এমন কিছু করতে পারো না। আমি তোমার শালিকা হই, তুমি কিন্তু আমার সাথে এরকম কিছু করতে পারো না ঈশান। শালিকার সাথে তো যা ইচ্ছা তাই করা যায়, তাই শালিকাকে একটু শিক্ষা দিচ্ছি। শালিকা আমার সাথে যা করেছে তার জন্য শালিকাকে তো একটা শিক্ষা দিতেই হয়। শালিকা কতটা ভালো থাকতে পারে আমিও সেটা দেখতে চাই। এরই মাঝে লামহা রুমে ঢুকতেই ঈশান ওর হাত ছেড়ে দিয়ে বেডে বসতেই দুজনের হাতেই কফি দিল লামহা। সাথে সাথে তানহা কফি নিয়ে কয়েক চুমুক খেয়ে তারপর বলতে আরম্ভ করলো, তোমরা থাকো, আমি আসছি। আসলে তোমাদের এখানে আমার থাকাটা মোটেও ঠিক হবে না। পরে কোনো সময় গল্প করব, রাতে খাওয়া দাওয়া পর না হয়। লামা কিছু একটা ভেবে বোনের দিকে তাকাতেই তখন বোনকে কিছু একটা বোঝালো। মেয়েটা হেসে চলে যেতে নিলেই একটা তানহা যাওয়ার আগেই ঈশান লামহার হাত ধরে টেনে এনে ওকে পাশে বসালো। তারপর এক হাতে কোমর জড়িয়ে ধরতেই মেয়েটা খানিকটা অবাক হলো। ঈশান সামনের দিকে তাকালো। তানহা এখনও দরজার সামনে, তার মধ্যেই ছেলেটা লামহার ঘাড়ে আর গলায় নাক খসিয়ে গালে একটা টুস করে চুমু খেয়ে বলল, তোমার এই গালে চুমু দিলেই ঠিক যতটুকু মিষ্টি লাগে এই কফিটাও ঠিক ততটুকুই মজা লাগে আমার কাছে, জানো? এমনভাবে বলছেন যেন আমাদের বিয়েটা কতদিন ধরে হয়েছে। আপনার এরকম কথা শুনে না আমি অবাক হচ্ছি। তাতে কি, দুদিনের পরিচয়ে যে এত ভালোবাসা যায় সেটা কি আগে জানতে পেরেছিলে বউ? নাকি তুমি বুঝতে পেরেছিলে আমি ঠিক তোমাকে কতটুকু ভালোবাসবো? না, আমি ভেবেছিলাম আপনি আমাকে পছন্দ করেন, তাই বিয়ে করেছেন। কিন্তু আপনি যে আমাকে এত ভালোবাসেন সেটা তো আমি জানতাম না ঈশান। সেই জন্যই তো বলছি তোমাকে খুব বেশি ভালোবাসি, বুঝতে পারছো না? তাহলে ভালোবাসেন আমার সাথে রাগ করেন না কেন, ঝগড়া করেন না কেন? অন্য সব জামাই বউদের মতো তো একটু ঝামেলাও করতে পারেন। যখন ভুলভাল করবো তখন না হয় একটু বকাঝকা করতে পারেন। কই, সেটাও তো করেন না। আমার না এসব ভালো লাগে না। আপনি আমাকে একটু বকাঝকা করবেন, দরকার পড়লে শাসন করবেন, গায়ে হাত তুলবেন। আর কি বউ, আর আদরটা করতে হবে না তোমায়? চা, আপনি সবসময় না খালি অশুভের মতো কথা বলেন। 2টা দিন বউকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকলো ঈশান। আর এই 2 দিনে লামহাকে অনেক বেশি জ্বালিয়েছে। আর তানহাকে তো যতটুকু জ্বালিয়েছে ততটুকুও বুঝেছে ঈশান ওর বোনের সাথে ওকে দেখিয়ে রোম্যান্স করেছে। তানহার কেমন যেন লেগেছে, ও বিষয়টা বুঝতে পেরেছে। আর লাগবে নাই বা কেন, যে ছেলেটার সাথে 2 দিন আগে ওর সম্পর্ক ছিল সেই ছেলেটাই ওর বড় বোনের সাথে বিয়ে করেছে, আবার এখন ওর সামনে রোম্যান্স করছে। এগুলো দেখে জলারই কথা। আর রাতে ঈশান তানহাকে ঘুমোতে দেয় না, বরের সামনেই বারবার কল করে, বারবার মেসেজ করে। এগুলো দেখে ওর বর অনেকটা সন্দেহ করেছে, তাই অনেকবার জিজ্ঞেস করলেও তানহা কিছু একটা বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তানহা হাজব্যান্ড কেমন যেন সন্দেহ করেছে, তাই তানহা ভেবেছে যে ঈশানের সাথে একটাবার কথা বলা দরকার। ঈশান যখন বাসায় চলে যাবে তখন তানহাকে আলাদাভাবে ডেকেছিল। তানহা এসেই সেদিন ঈশানের সামনে দাঁড়াতেই তখন ছেলেটা বলতে আরম্ভ করে, আমি ডাকলে এত আসতে সময় লাগে কেন? হ্যাঁ, যাকে ঠকাচ্ছ তাকে আমার মধ্যে কি বোকা পেয়েছো, নাকি সে তোমার সব কথা শুনে চোখ বুজে তোমাকে বিশ্বাস করে নিয়েছে? আমার কি তাকে সব কিছু বলতে হবে? তুমি আমাকে কেন জানাচ্ছ? যেরকম আছো তেমন থাকো না। যেভাবে আমরা ভালো আছি তুমিও আপুকে নিয়ে ভালো থাকো না। আমার বোন কি এমন অন্যায় করেছে যার জন্য তুমি ওকে এমন একটা শাস্তি দিচ্ছ? ওকে ঠকিও না প্লিজ, আমাকে যা শাস্তি দেওয়ার দাও। তাহলে আমি তোকে যখন ডাকবো যেভাবে ডাকবো তোর আসতে হবে। যদি না আসিস তাহলে কিন্তু তোর খবর আছে। তুই আমার সাথে যা করেছিস তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। দোহাই তোমার, আমি যা করেছি আমার শাস্তি, তার শাস্তি আমাকে দাও। তারপর আমার বোনের সাথে এত বড় প্রতারণা করো না। ঈশান এবার একটা চিৎকার দিয়ে বেশ ধমকের সুরে বলতে আরম্ভ করলো,
তাহলে তুই আমার সাথে যেটা করেছিস সেটা কি ঠিক ছিল বল? কেন করেছিলি আমার সাথে? আমাকে তোর ভালো লাগে না তাহলে রিলেশনে জড়িয়েছিলি কেন? আমি তোকে জোর করেছিলাম? করিনি তো। তাহলে জোর করে কেন তুই আমার সাথে রিলেশনে জড়ালি? তারপর আবার কেন ব্রেকআপ না করে আমার থেকে চলে এসেছিলি বল? তার জন্য তো সরি বলেছি, তারপরেও কি তোমার রাগ মিটবে না আমার জন্য? এখনও যদি বলো পায়ে ধরতে হবে আমি সেটাও করব। তারপরও অন্তত আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, তার শাস্তি আমার বোনকে দিও না প্লিজ। ঈশান অনেকক্ষণ যাবৎ মেয়েটার সাথে আর রাগারাগি করলো। তারপর যখন লামহা ঈশানকে ডাকলো তখন ছেলেটা ওর দিকে রাগি চোখে তাকিয়ে চলে গেল। লামহার আব্বু আম্মু ওর থেকে বিদায় নিয়ে ঈশান বউকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে বেশ কয়েকটা দিন এদিকে ওদিকে ঘোরাফেরা করলো। 15 দিন পরের ঘটনা। ঈশান সেদিন বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। এরই মাঝে তানহার বিষয়টা আসতেই ঈশানের বন্ধু শুভ বলতে লাগলো, তুই কি চিন্তা করলি বলতো? তানহাকে শাস্তি দিতে গিয়ে তো এখন নিজেই উল্টে বেকায়দায় পড়ে গেছিস। ওই মেয়েকে কষ্ট দিবে কি করে? ওই তো উল্টা কষ্ট পাওয়ার জন্য আরও আগে থেকে জেদ করে বসে থাকে। ওকে যতবার বকাঝকা করতে যাই তার আগে নিজে থেকে ভুল করে এসে আমাকে বলে আমি কেন বকাঝকা করি না। এমন মেয়েকে কখনো কষ্ট দেওয়া যায় নাকি? ওই জন্যই বলি যা হবার হয়ে গেছে, এখন এগুলো বাদ দিয়ে ভাবির সাথে সংসার শুরু কর। আর ভাবি কি দেখতে খারাপ নাকি এমন কোনো অন্যায় করেছে যার জন্য ভাবিকে এরকম করে শাস্তি দিতে হবে? ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। এরই মাঝে কেউ একজন এসে ওদের সামনে দাঁড়াতেই ঈশান অবাক হলো, কারণ লামহা ওদের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা জিন্স আর টি শার্ট আর উপরে একটা শার্ট পরে দাঁড়িয়ে আছে। দেখতে একদম মডার্ন আর আধুনিক মেয়েদের মতোই লাগছে। ঈশান কিছুক্ষণ অবাক চোখে লামহার দিকে তাকাতেই মেয়েটা সবাইকে হাই করলো। তখন সবাই ওর দিকে তাকিয়ে থেকে শুভ বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি ঈশানের সাথে কথা বলেন, আমরা আসছি। বন্ধুরা চলে যেতেই এবার ঈশান মেয়েটার দিকে তাকালো। পা থেকে মাথা অবধি একবার দেখে বলতে শুরু করলো, এগুলো কি পড়েছো তুমি? আরে ভুল করে সেদিন বাসায় সব কিছু রেখে চলে এসেছি, ওই জন্যই। এখানে তো পড়ার তেমন কিছু নেই। তাছাড়া আপনাকেও বলতে ভয় লাগছিল যদি রাগ করেন, সেই জন্যই তো আমার এখানে যা ছিল সেটা দিয়ে কাজ চালিয়েছি। বাসায় বসে থাকতে ভালো লাগছিল না, আম্মু তো বাসায় কোনো কাজই করতে দেয় না, তার উপরে একা বসে থাকতে কি ভালো লাগে, সেজন্য ভাবলাম আপনার আড্ডা দিচ্ছেন, আমিও সেখানে একটু আড্ডা দিই। বিয়ের পর ছেলে মানুষের সাথে এত আড্ডা দিতে হয় না। আর তোমার এখানে পোশাক নেই সেটা আমাকে বলতে পারতে, শপিংয়ে নিয়ে যেতাম। সত্যি যাবেন? তাহলে এখনই চলেন। ঈশান উঠে মেয়েটার হাত ধরলো। মেয়েটা ওর একটা হাত জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, আপনি কত ভালো, আমি কিছু বলার আগেই আপনি সবটা বুঝে যান। এই জন্যই বোধ হয় আমি কারোর সাথে প্রেম করিনি, জানেন? আমার যে এরকম একটা বর হবে আমি ভাবতেই পারিনি। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েটার হাত ধরে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, আমরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু তাও সেটা আমাদের সাথে হয়ে যায়। তাই সব কিছু আগে থাকতে বুঝতে হয়, আর বোঝাও যায় না। সেদিন ঈশান অনেক শপিং করে দিল লামহাকে। মেয়েটা এত খুশি হয়েছে যে বাসায় এসে পুরো 15 মিনিট ধরে ওকে জড়িয়ে ধরে রেখেছে। তারপর ঈশান রাতে খাওয়া দাওয়ার পর যখন বেডে এসে শুলো তখন লামহা ওর দিকে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো, আচ্ছা আপনি এমন করে ঘোরাফেরা করেন সেটা কি আপনার কাছে ভালো বলেন? না মানে আমি বলছিলাম কি যে কালকে থেকে না হয় আব্বুর সাথে অফিসে যান আর না হয় ফ্যাক্টরিতে যান। যেতেই হবে, কিন্তু তোমাকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না বউ। কিন্তু বন্ধুদের সাথে ঠিকই গিয়ে আড্ডা দিতে ইচ্ছে করে, তাই না? শোনেন, এত কথা না বলে যেটা বলছি সেটা করেন। আমাদের বেবি আসলে তখন ওর জন্য তো আপনাকে কিছু না কিছু একটা করতেই হবে। এসব জানার পরেও যদি কিছু না করেন তাহলে বিষয়টা ভালো দেখাবে না। এত বড় ব্যবসা, এত বড় ফ্যাক্টরি থাকতে যদি আপনি ঘুরে বেড়ান তাহলে বিষয়টা ভালো দেখায় না। আব্বুকে সবসময় একা একাই সব কিছু করতে হয়। আপনি যান না প্লিজ, এতে আব্বুও অনেক খুশি হবে। ঠিক আছে, আমার বউ যখন বলেছে কালকে থেকে যাব, কিন্তু আমার যখন ইচ্ছা করবে আমি তখন তোমার কাছে চলে আসব। লামহা মুচকে হাসলো। ঈশানুর গালের পাশে হাত রেখে তারপর চোখ চোরা বন্ধ করতে মেয়েটা ওর হাতের উপর হাত রাখলো। পরদিন আব্বুকে বলে ঈশান তার সাথে অফিসে গেল।
অফিসে যাওয়ার পর আপু সবার সাথে ছেলের পরিচয় করিয়ে দিল। অফিসে বেশি ভালোই অনেকক্ষণ কাটালো ছেলেটা। তারপর সন্ধ্যার মুখে যখন বাসায় ফিরল তখন লামহার জন্য এক গাদা চকলেট, আইসক্রিম আর চিপস নিয়ে বাসায় ফিরল, কারণ মেয়েটা এগুলো পছন্দ করে। তানহা থেকে বয়সে বড় হলে কি হবে, মেয়েটা এগুলোই যে দিনভর খায়, ঈশান সেটা দেখেছে। আর যদি ঈশান বকাঝকা করে একদম গাল ফুলিয়ে রাখে। অবশ্য মেয়েটা নিজেই বলে বকাঝকা করতে, নিজে থেকেই চায় ওর বড়কে বকাঝকা করুক। এরকম একটা পাগলি মেয়েকে কি করে কষ্ট দিবে ঈশান? সেদিন বাসায় আসার পর তানহাকে কিছুক্ষণ যাবৎ রাতে কল করলো। অনেকবার কল করার পরও যখন রিসিভ করলো না, তখন ছেলেটার খানিকটা রাগে ওকে কয়েকটা মেসেজ করলো। মেয়েটা যে ভয়ে আছে সেটা খুব ভালো করে বুঝতে পারছে ঈশান। দিন যত যাচ্ছে ঈশান তত বেশি বুঝতে পারছে লামহার প্রতি ওর ভালোবাসাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তানহার প্রতি যে ভালোবাসাটা আছে সেটার কথা ঈশান ভাবলেও পরবর্তীতে মনে হয়েছে যে তানহাকে কি আর এত ভালোবাসতো। আবার মনে হচ্ছে না, যদি ভালোবাসতো তাহলে লামহার প্রতি এত মনোযোগ দিতে পারতো না। মেয়েটা একদম বাচ্চা সুলভ আচরণ করে, তানহা থেকে বয়সে বড় হলেও একদম বাচ্চাদের মতোই কার্যকলাপের। ঈশান মাসখানেক যাবৎ অফিসে যাচ্ছে। এরই মাঝখানে বেশ কয়েক জায়গায় ওর মিটিংয়ে যেতে হয়েছে। সেখান থেকে একটা বড় ডিল কনফার্ম করলে ঈশান জানতে পারলো ওই কোম্পানির এমডি ওদের জন্য একটা পার্টি রেখেছে। ঈশান কখনো এসব পার্টি আর এসব জুট ঝামেলা পছন্দ করে না, কিন্তু আবু বলল ওর বন্ধুদের নিয়ে যেতে। আর দুদিন বাদেই পার্টিটা। সেদিন ঈশান বাসা থেকে বেরোনোর আগে লামহাকে বলেছিল যাবে কিনা। মেয়েটা বলেছে এসব পার্টি ওর পছন্দ না, তাই রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। ঈশান বন্ধুদের নিয়ে পার্টিতে গেল। বুঝতে পারলো যে পার্টিতে অনেকেই ড্রিঙ্কস করছে। এবার যে ভদ্রলোকের সাথে ওদের ডিলটা হয়েছে তার সাথে ঈশান বন্ধুদের পরিচয় করিয়ে দিল। লোকটা চলে যেতেই ঈশান বন্ধুদের নিয়ে একটা জায়গায় বসলো। এবার ওয়েটার এসে ড্রিঙ্কস দেওয়ার কথা বললেই ছেলেটা যখনই বারণ করলো তখন শুভ বলতে আরম্ভ করলো, বাড়িতে এসেছি, একটু গলা না ভেজালে হয়? ভাই আপনি দিতে থাকুন, যতক্ষণ আমি বারণ না করি ততক্ষণই আপনি দিতেই থাকুন। ঈশান কিছুক্ষণ রাগারাগি করলেও চুপচাপ বিষয়টা ভাবতে লাগলো যে এখানে বোধহয় এই দুই হারামিকে নিয়ে আসাটাই ঠিক হয়নি। শুভ ড্রিঙ্কস করতে লাগলো, তখন মেহেদি বলতে আরম্ভ করলো, তোকে আমি যে কি বলবো আমি বুঝতে পারছি না। আচ্ছা তোর ঠিক কি চিন্তা ভাবনা আমাদের একটু বলবি? একটা মাস কেটে গেল, এখনো তুই তানহার সাথে কথা বলিস, আবার লামহাকেও বলছিস ভালোবাসিস, আর মেয়েটাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছিলি। এখনো কি কিছু করতে পারছিস না? আবার তানহাকেও ছাড়ছিস না। ঈশান যে কোনো একটা পথ বেছে নে। তুই দরকার পড়লে তানহাকে শাস্তি দে, তারপরেও লামহাকে এরকম করে কষ্ট দেওয়ার জন্য ওদের দুই বোনকে নিয়ে এরকম ঝামেলা বাঁধাস না। দিন শেষে তোকে ঝামেলাতে পড়তে হবে। তাই বলছি কি, এসব ঝামেলার মধ্যে নিজেকে না জড়ানোই ভালো। তারপর দেখবি অনেক বড় ঝামেলা হবে, এর জন্য তোকে পস্তাতেও হবে, আর ভাবিকেও পস্তাতে হবে। ভাবি অনেক সহজ সরল মানুষ, বিয়ের কথা চলার পর থেকেই তোকে ভালোবাসে আর তোকেই পছন্দ করে করে বলেছে, আর কখনো তোকে ছাড়া অন্য কিছু চিন্তাও করে দেখেনি। আর সেখানে যদি জানতে পারে তার বোনের সাথে তোর সম্পর্ক ছিল আর এখনও তুই ওর সাথে এরকম মিসবিহেভ করছিস, এইসব নিয়ে ঝামেলা করছিস, কিংবা তানহা যদি এই বিষয়টা বলে দেয় তাহলে তোদের মাঝে সম্পর্কটা ফাটল ধরবে। তাই বলছি কি, এসব এখন বন্ধ কর। যেটা হবার হয়ে গেছে, যে তোর ভাগ্যে ছিল সে এসেছে, আর যে নেই সে চলে গেছে। এইসব নিয়ে ঝামেলা করে নিজেদের কষ্টটা বাড়ানোর কি খুব বেশি দরকার আছে? তুই কিন্তু একদম ঠিক বলেছিস, আমি ওকে আগেই এটাই বলেছিলাম, কিন্তু ও আমাদের কথা শোনার ছেলেই না। ওকে যাই বলি ও তার উল্টোটা করে। তাই বলছি কি বন্ধু, এবার অন্তত এগুলো বন্ধ কর, ভাবিকে নিয়ে ভালো থাক, মেয়েটাকে এসব জানিয়ে কষ্ট দিস না। ঈশানের মন আর মস্তিষ্ক একদম বিপরীত দিকে। মন বলে ওকে কষ্ট দিয়েছে তাই তাকে কষ্ট দিতে, আবার ফ্রেন্ডরা আর মস্তিষ্ক বলে লামহাকে ভালোবাসতে, এইসব বিষয় ছেড়ে দিতে। ঈশান কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না, কী থেকে কী করবে, কী করা উচিত ভাবতেও পারছে না। এরই মাঝখানে ঈশানের মাথার মধ্যে বারবার ঘুরপাক খেতে লাগলো এখন কি করবে আর কি করা উচিত। বিষয়টা নিয়ে যতবার ভাবছিল ততবারই ঈশানের রাগ হচ্ছিল।
তানহার কেন ওকে ঠকালো বিষয়টা ভেবেই। তার উপর যখন বন্ধুরা বারবার এসব বিষয় তুলছিল, ছেলেটা নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না। পাশে থাকা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে ড্রিঙ্কস করতে আরম্ভ করলো। বেশ কিছুক্ষণ ড্রিঙ্কস করার পর পুরো মাতাল অবস্থাতে নিজেকে ফেলে দিল। এই রে, তোকে বারণ করলাম যে এগুলো করার দরকার নেই, কিন্তু তুই সেটাই করলি। এখন তোকে সামলাবে এটাকে। আর তোকে বললাম যে শুভ ড্রিঙ্কস করলেও বেশি মাতাল হয়নি। তারপর আর উপায় না পেয়ে ঈশানকে ধরে গাড়িতে করে এনে বাসার সামনে দাঁড়ালো এবং কলিং বেল দিতে লাগলো। বেশ কয়েকবার বাজতেই এরই মাঝখানে বাসার কাজের লোক এসে দরজা খুলে দিল। তারপর ছোট সাহেবকে এই অবস্থায় দেখতেই তখন মেহেদি বলতে লাগলো, তুমি এক কাজ করো, তোমাদের বৌমণিকে ডেকে দাও, এক্ষুনি তাকে আসতে বলো। আর বাসার বড় সাহেব কিংবা ম্যাডামকে ডাকার দরকার নেই, এনারা এসে এইসব দেখলে রাগারাগি করবে। তুমি শুধু তোমার বৌমণিকে ডাকো, উনি এসে ঈশানকে নিয়ে যাবে। লোকটা তাড়াহুড়ো করে গিয়ে লামহাকে ডেকে আনলো। কিছুক্ষণ বাদেই মেয়েটা এসে ওর সামনে দাঁড়ালো। মাতাল অবস্থায় স্বামীকে ঢুকতে দেখে বলতে আরম্ভ করলো, কি হয়েছে ভাইয়া? উনি এরকম করছেন কেন? কি হয়েছে ওনার? এবার শুভ আর মেহেদি ও ড্রিঙ্কস করার বিষয়টা বলতেই লামহা বেশ খানিকটা অসহায় চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। তখন মেহেদি বলতে লাগলো, ভাবি, এসব নিয়ে টেনশন করেন না, এরকম একটু একটু হয়। তাছাড়া পার্টিতে গিয়েছিল, তাই হঠাৎ করে ড্রিঙ্কস করে বসেছে। আপনি ওকে নিয়ে যান। আর আঙ্কেল আন্টিকে কিছু বলার দরকার নেই, ঈশান আগে কখনো ড্রিঙ্কস করেনি, যতই হোক তারপরেও কখনো এরকম কিছু করেনি। তাই দয়া করে সব কিছু কাউকে বলার দরকার নেই, কেমন? লামহার থেকে পজিটিভ রেসপন্স পেয়ে ওরা চলে গেল। কাজের লোক দরজা আটকে দিতেই লামা ঈশানের একটা হাত নিজের কাঁধের উপর রেখে ছেলেটাকে জড়িয়ে ধরে তারপর ওকে রুমে নিয়ে আসলো। ঈশানকে বেডে শুইয়ে দিয়ে মেয়েটা ওর গা থেকে দ্রুত শার্টটা খুলে দিল। মদের গন্ধে পুরো শরীরটা রিরি করছে। যদিও খারাপ লাগছে, তারপরও হাজবেন্ডের এই অবস্থায় দূরে সরে যাওয়াটাও শ্রেয় নয়। লামহা যখনই ঈশানের শার্টটা খুলে দিতে যাবে তখনই ঈশান ওর হাত ধরে ফেলল। মেয়েটা পিছন ফিরতেই দেখে ঈশান নেশালো চোখে ওর দিকেই তাকিয়ে আছে। ছেলেটার এমন চাহনিতে লামহা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে? আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? খারাপ লাগছে কি আপনার? তুমি কোথায় যাচ্ছ? আপনার শার্টটা রেখে আসি। আপনি তো ড্রিঙ্কস করেছেন, তাই বাজে গন্ধ ছড়াচ্ছে। তাই ভাবছি এগুলো বাস্কেটে মানে রেখে কাল ধুয়ে দিব। ওটা ফেলে দাও, কিছু করতে হবে না। তুমি আমার কাছে এসো বউ। কেন আপনার কাছে আসতে হবে কেন? তুমি না আমার বউ, বউকে জামাইয়ের কথা শুনতে হয়, জানো না? এত কথা বলো কেন? তোমাকে আসতে বলেছি, তুমি আসবে। লামহা আগের মতো ঈশানের দিকে তাকিয়ে আছে। ছেলেটা এবার ওর একটা হাত ধরে হ্যাঁচকা টান দিল। মেয়েটা টাল সামলাতে না পেরে ঈশানের গায়ের উপর পড়ে গেল। ঈশানের বুকের উপর দুহাত রেখে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। লামহা ছেলেটা ওকে জড়িয়ে ধরলো কোমরে। আজকে শাড়ি পরেছে মেয়েটা, দেখতে এই মুহূর্তে অসম্ভব সুন্দরী আর মায়াবী অপ্সরীর মতো লাগছে। শাড়িতে মেয়েটাকে এমনিতেই আগুন লাগে, তার উপর আবার চোখে কাজল, হাত ভর্তি চুড়ি পরলে একদম বাঙালি মেয়েদের মতোই লাগে। ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঈশানকে এমন নেশালো চোখে তাকিয়ে থাকতে দেখে লামহার ঠোঁট জোড়া কাঁপছে। ভয় পাচ্ছে মেয়েটা, কেমন যেন চোখ পিটপিট করছে। ঈশান এক হাত ওর বেবি হেয়ারগুলো কানের পাশে গুজে দিতেই মেয়েটার চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান হাতের উল্টো পিঠ দিয়ে লামহার গালে স্লাইড করতেই মেয়েটা কেমন যেন কেঁপে উঠল। লামহার এই কাঁপতে থাকা ঠোঁটের সাথে ঈশান ঠোঁট জোড়া ছোঁয়াতেই লামহা কেমন যেন এলোমেলো হয়ে গেল। মেয়েটার স্বামীর স্পর্শ পেতেই দুহাতে ওর টি শার্ট কলারটা খামচে ধরল। ঈশান ওর মাথার পিছনে এক হাত রাখতেই মেয়েটা কেমন যেন হাঁসফাঁস করতে লাগলো। মিনিট দুই পর ঈশান ওকে ছেড়ে দিতেই লামহা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আপনি এমন কেন করছেন? আপনি হুঁশে নেই ঈশান? এতটাও বেউস হয়নি যে কিভাবে বউকে আদর করতে হয় সেটা ভুলে গেছে। প্লিজ বউ, আজকে আমাকে বাধা দিও না। অনেকদিন তোমাকে দূরে রেখেছে, আজকে আপন করে নিতে চাই। আজকে তোমাকে খুব বেশি ভালোবাসতে চাই। আমার খুব ইচ্ছে করছে তোমাকে আজকে মন ভরে আদর করতে। তোমাকে না খুব বেশি কিউট লাগছে আজকে এই অবস্থাতে। তুমি সবসময় শাড়ি পরবে, শাড়ি পরলে যে তোমাকে এত বেশি হট লাগে সেটা জানতাম না। আজকে তোমাকে দেখার পর মনে হচ্ছে তুমি আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। তোমাকে এমন করে দেখতে আমার খুব ভালো লাগছে বউ। আজকে তোমাকে দেখে অনেক বেশি ইচ্ছে করছে আদর করতে।
স্বামীর এমন নেশালো আবেদন আর ভালোবাসতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে লামা ফিরিয়ে দিতে পারল না। ছেলেটাকে বাধা দিতে চাইলেও হয়তো বা পারবে না, কারণ ছেলেটাকে যে এই কয়েকদিনে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। লামার সব চাওয়া পাওয়া, ইচ্ছে, আশা ঈশান সবটাই জেনে ফেলেছে। মেয়েটা যখন যা চায় ঈশান সেটা করে। লামা চুপ করে আছে, তাতে ঈশান বুঝতে পারল বউ আজকে আর ওকে বাধা দিবে না, বরং ওর ভালোবাসাতে নিজেকে সিক্ত করতে চায়। ঈশান লামহার গলায় আর ঘাড়ে নাক ডোবাতেই লামা আবারও চোখ জোড়া বন্ধ করে নিয়ে হাঁসফাঁস করতে লাগলো। মেয়েটার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ওকে পাশে শুয়ে দিয়ে ছেলে ওর বুকে মুখ গুজে দিতেই মেয়েটা আরও উত্তেজিত হয়ে গেল। লামা ভাবতে পারেনি ঈশান বাইরে থেকে ড্রিঙ্কস করে এসে এরকম আচরণ করবে। তবে ঈশানের ব্যবহারে তেমন কোনো রুক্ষতা কিংবা হিংস্রতা নেই, শুধু আছে ভালোবাসা আর আদুরে স্পর্শ। নেশার ঘোরে থাকলেও ছেলেটা ওকে ভালোবাসতেই ব্যস্ত। এমন করে কখনোই আগে ঈশান লামহার কাছে আসেনি। আজকেই প্রথমবার এতটা কাছে থেকে গভীরভাবে স্পর্শ করছে, যার জন্য লামহার নারী সত্তা ওকে জানিয়ে দিচ্ছে যে স্বামী নামক মানুষটাও ওকে পুরুষালী স্পর্শ দিতে চাইছে। ঈশানের হাতের অবাধ্য বিচরণ আর ঠোঁটের মাতাল করা স্পর্শ লামহাকে পুরো পাগল করে তুলেছে। ঈশান একে একে মেয়েটার শরীর থেকে সব কিছু সরিয়ে ফেলল, তারপর নিজেও উন্মুক্ত হয়ে গেল। পাশে থাকা চাদরটা বুকের উপর টেনে দিয়ে মেয়েটাকে নিজের ভালোবাসায় আগলে নিল। লামা চোখ জোড়া বন্ধ করে নিয়ে দু হাতে ছেলেটার পিঠটা খামচে ধরল। চোখ দিয়ে মেয়েটার অঝোর ধারায় পানি পড়ছে। ঈশান ওর বুকে মুখ গুজে দিয়ে ভালোবাসায় ব্যস্ত হয়ে পড়েছে। লামার চোখ জোড়া বন্ধ হয়ে এক হাতে ছেলেটার চুল আর এক হাতে পিঠ খামচে ধরে রেখেছে। প্রিয় পুরুষ প্রিয় মানুষের স্পর্শে একদম এলোমেলো করে দিচ্ছে পুরো নারী সত্তাটাকে। একটা সময় ঈশান ক্লান্ত হয়ে ওর বুকে ঘুমিয়ে পড়ে। লামা ঈশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর নিজে নিজে ভাবছিল ছেলেটা এত বেশি রোম্যান্টিক সেটা ওর জানা ছিল না। আজকে ঈশান নেশার ঘোরে ওকে এত গভীরভাবে চাইলো। লামা যদি আগে জানতো তাহলে নিজে থেকেই এগিয়ে আসতো। লামহার আরও ভেবেছিল যে ঈশান চায় না ওকে জোর করতে কিংবা ওদের মেলামেশায়। যদি খুব তাড়াতাড়ি বেবি চলে আসে তাদের সমস্যা হবে, সেজন্যই ছেলেটা ওর কাছে আসে না। কিন্তু ঈশানের চিন্তা ভাবনা অন্য কিছু ছিল, সেটা লামহা জানতেও পারেনি। এমন করেই কাটলো কিছুদিন। এই ঘটনার পর লামহা কয়েকটা দিন লজ্জায় আর ঈশানের সাথে তেমন করে কথা বলতে পারেনি। ঈশান ভেবেছিল সেদিন রাতের বিষয়টা নিয়ে মেয়েটার খারাপ লেগেছে, তাই ছেলেটা ওকে হাজারবার সরি বলল। তারপরও লামহা কোনো কথা বলেনি। মেয়েটা যে লজ্জায় কথা বলতে চাইছে না ঈশান বুঝতে পারেনি। এরই মাঝে ঈশান কয়েকবার তানহার সাথে কথা বলেছে, কিন্তু আস্তে আস্তে দিন দিন ওর ব্যবহারটা নরম হচ্ছে। তানহা ঈশানের কাছে হাজারবার মাফ চেয়েছে, ওর পায়ে পর্যন্ত ধরতে চেয়েছে, বলেছে যেন ওর বোনকে ঈশান কষ্ট না দেয়। তানহার এরকম কান্নাকাটিতে ঈশান ভেবেছে যে আর কয়েকদিনই বা এরকম করবে। তাছাড়া এগুলো শেষ করা দরকার, কারণ লামহার ভালোবাসাটাই এখন ওকে বাধ্য করেছে এগুলো বন্ধ করে দিতে। মেয়েটা যে ওর প্রতি খুব বেশি কেয়ার করে, সব সময় আশেপাশে যে ওকে বড্ড বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে। প্রেম ভালোবাসার বিয়ে সম্পর্কে যেমন হয় তার থেকেও বেশি ভালোবাসে মেয়েটা ওকে। ঈশান ভাবতেও পারেনি বাইরে থেকে আসা একটা মেয়ে ওকে ঠিক এমন করে ভালোবাসতে পারবে। ঈশান একদিন দুপুরের দিকে বাসায় আসলো, এসে দেখলো লামহা খানিকটা গাল ফুলিয়ে আছে। ঈশান ওকে ডেকে কাছে আনলো, কিন্তু মেয়েটা এসে দাঁড়িয়ে রইল। তাই ঈশান ওকে পাশে বসিয়ে বলতে আরম্ভ করলো, কি হয়েছে আমার জান পাখি, এরকম করে রেখেছে কেন গাল? দেখি, তাকাও আমার দিকে। ঈশান মেয়েটাকে নিজের দিকে ফেরালো, এক হাত গালে রেখে আরেক পাশে গভীরভাবে চুমু খেয়ে তারপর কপালে শব্দ করে চুমু দিলে লামহা ওর বুকে মাথা রাখলো। ঈশান অনেকক্ষণ বুঝিয়ে তারপর ফ্রেশ হয়ে আসলো। যখনই খাবার খাওয়ার জন্য নিচে যাবে তখন লামহা বলতে লাগলো, শুনেন না, আপনার সাথে আমার কিছু কথা ছিল। মেয়েটা এমন করে কথাটা বলল যার জন্য ঈশান বেশ খানিকটা ঘাবড়ে গিয়েছিল। ঈশান ভাবছে লামহা কি বলবে। তখন মেয়েটা ওর একটা হাত ধরে নিয়ে টেনে নিয়ে নিজের পাশে বসালো। কি হয়েছে বলো, এরকম মন খারাপ করে আছো কেন? বাসার কথা মনে পড়েছে নাকি কেউ কিছু বলেছে? অবশ্য আব্বা আম্মু তোমাকে বকাঝকা করার মতো মানুষই না,
এই বাসায় আসার পর থেকে দেখিনি কখনো তোমাকে বকাঝকা করেছে। বললো তুমি নিজেই বকা খাওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকো সবসময়। আরে বাবা, তেমন কিছু না। আসলে আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি। আজকেই আমি কনফার্ম হলাম, আর জানতে পারার পর থেকে ইচ্ছে করছিল আপনাকে নিজের মুখেই বলি, কিন্তু লজ্জায় না বলতে পারছি না। কি হয়েছে সেটা তো বলবে। এরকম গম্ভীর মুখ নিয়ে বসে থাকলে আমার কিন্তু ভয় লাগে। তোমার এই চেহারাটা আমি দেখতে চাই না, সবসময় চাই তুমি হাসি মুখে থাকো জান পাখি। লামহা কথা বলল না, আরও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ঈশানের পাশে বসে ওর একটা হাত জড়িয়ে ধরে আবারও কাঁধে মাথা রাখলো। অনেকক্ষণ যাবৎ মেয়েটাকে বলার জন্য জোর করতেই এক পর্যায়ে লামহা ওকে ছেড়ে দিয়ে তারপর কানের কাছে মুখ নিয়ে চোখ জোড়া বন্ধ করে ফিস ফিস করে বলল, ঈশান, আমরা 2 থেকে 3 হচ্ছি। আপনি বাবা হচ্ছেন, খুব শীঘ্রই আমাদের বেবি আসতে চলেছে। ঈশান নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। প্রথমে ঈশানের মনে হলো মজা করছে লামহা, পরবর্তীতে আবারও যখন মেয়েটা জিজ্ঞেস করলো, ঈশান, আপনি খুশি হননি নাকি এই মুহূর্তে বেবি চান না আপনি? লামহার মুখে এমন কথা শুনে ঈশানের হুঁশ ফিরল। তাতে ঈশান পাশে বসে মেয়েটাকে জাপটে জড়িয়ে ধরল, মাথায় কপালে গালে হাজারটা চুমো খেলো। তারপর সারা মুখ জুড়ে আরও 5 মিনিট চুমো দিয়ে একটা সময় মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে খুশিতেই কেঁদে ফেললো আর বলতে লাগলো, তুমি এত খুশির একটা খবর দিচ্ছ আর বলছো আমি খুশি না? আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম, কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আমি জানতাম না এমন একটা কথা বলবে তুমি। প্রথমে মনে করেছিলাম মজা করছো, কিন্তু পরবর্তীতে তোমার মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছিল তুমি সত্যিই বলছো। সত্যিই কি আমি বাবা হচ্ছি? মেয়েটার বুকের মধ্যে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। ঈশানের খুশি দেখে কে মেয়েটাকে কোলে উঠিয়ে কিছুক্ষণ ধরে ঘোরালো। তারপর ওকে বসিয়ে দিতেই মেয়েটাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভয় লাগছে আমার, যদি পড়ে যায় তাহলে বাবুর ক্ষতি হয়ে যাবে। প্লিজ এরকম পাগলামি করবেন না। ঈশান অনেক সময় নিয়ে মেয়েটাকে আদর করলো, কথা বলল। তারপর বাবা মাকে ডেকে কথা বলে বাইরে চলে গেল। বেবির জন্য খেলনা কাপড় চোপড় আগে থেকে ছেলেটা কিনতে আরম্ভ করলো। ঈশানের এরকম পাগলামি দেখে লামহা অনেকক্ষণ বকাঝকা করলো। এই মেয়ে যে বকাঝকা করতে পারে সেটা ঈশান জানতো না। যতবার বকাঝকা করেছে লামহা ততবার ঈশান ওকে টেনে এনে কোলের মধ্যে বসিয়ে আদর করে দিয়েছে। ঈশান সেদিন আর সারা রাত ঘুমোয়নি, মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে অনেক আদর করেছে। তারপর যখন শেষ রাতের দিকে লামহা ঘুমোলো তখনই ঈশান ওর মুখের দিকে তাকিয়ে থেকেছে। পরদিন সকালে অফিসে থেকে দুপুরের দিকে ফিরে ঈশান লাঞ্চ করে তারপর তানহার একটা জায়গায় ডাকলে মেয়েটা ওর সাথে দেখা করে ভয় পেয়েছিল। ঈশান কেনই বা ওর সাথে দেখা করতে চাইছে মেয়েটা ভাবতে পারেনি। তারপর দেখা করতে না চাইলে তখন ঈশান মেয়েটাকে ভয় দেখালে তানহা এসেছিল। মেয়েটা এসেই ওকে হাজারবার সরি বললে তখন ঈশান ওর এমন কর্মকাণ্ডে ফিক করে হেসে দিল। তানহা ভাবেনি ঈশান এরকম রিয়াকশান করবে। তারপর একটা সময় ছেলেটা জানালো ওর বড় বোন প্রেগনেন্ট, ও বাবা হতে চলেছে। এমন কিছু জানার পর তানহা চুপ করেছিল। তখন ঈশান ওর সামনে 2 হাত জোর করে বলতে আরম্ভ করলো, আমি এতদিন যা করেছি তার জন্য আসলে অনেক বেশি সরি। আমি ভাবতে পারিনি যে তুমি চলে যাওয়ার পর আমার লাইফে লামহার মতো কেউ আর আমাকে এত বেশি ভালোবাসবে। আমি ভাবতে পারিনি যে তুমি আমাকে অবহেলা করে ছেড়ে যাওয়ার পর এমন কেউ আমার জন্য অপেক্ষা করবে যে আমাকে নিজে থেকে বেশি ভালোবাসবে। আমি এখন বিশ্বাস করি যে প্রেম ভালোবাসা ছাড়াও মানুষকে এতটা ভালোবাসতে পারে যতটা ভালো লামহা আমাকে বাসে। তাতে করে আমি সারা জীবন ওকে আগলে রাখতে চাই। আর তোমার সাথে আমি রাগের মাথায় হিসেব করেছি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য এরকম কিছু সাজিয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে তোমাকে কষ্ট দিতে গিয়ে তোমার বোনকে কষ্ট দেওয়ার জন্য যা করতে যাব উল্টো সেটা ভালোবাসা হয়ে যাবে। তোমার বোন অনেকটা বাচ্চা সুলভ থাকলেও আমার কাছে এসে সে আবেগ অনুভূতি দেখিয়েছে, তাতে ওর প্রতি আমার দুর্বলতার সৃষ্টি হয়েছে, ভালোবাসার সৃষ্টি হয়েছে। তাতে ওর প্রতি আমি দুর্বলতা আর ইমোশনাল আবেগ থেকে ওকে কখনোই কষ্ট দিতে পারিনি। তোমাকে যেটুকু ভয় দেখানো সেটুকু করেছি, বিশ্বাস করো। কখনো লামহার গায়ে হাত তুলিনি পর্যন্ত, উল্টো ওকে বুকে আগলে রেখেছি। আমার কপালে হয়তো লামহার ভালোবাসাটাই ছিল, সেজন্যই হয়তো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তুমি যাওয়ার পর আমার রাগ হয়েছিল, খুব খারাপ লেগেছিল,
এইটা ভেবে যে তোমাকে আমি নিজে থেকে বলিনি, তুমি নিজে থেকে আসলে রিলেশনে জড়ানোর জন্য, আবার জড়িয়ে তারপর নিজে থেকে চলে গেলে, ব্রেকআপ হয়নি, তারপর অন্য কারোর সাথে বিয়ে করে নিলে। তোমাকে শিক্ষা দিতে গিয়ে উল্টো আমি এমন এক মানুষকে পেয়েছি যাকে ভালোবাসা আমার জন্য একদম কর্তব্য আর দায়িত্ব। অবশ্য রাগের মাথা নিয়ে সিদ্ধান্ত এত বেশি জীবনের জন্য ভালো হবে আর সুন্দর হয়ে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই আমার লাইফ থেকে চলে যাওয়ার জন্য, আর তোমার আপুর মতো কাউকে আমি পেয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে হাজার লাখো কোটি শুকরিয়া আদায় করি। আজকে থেকে না তোমার সাথে আমার কোনো দেখা হবে আর না তোমাকে আমি আর কখনো ডিস্টার্ব করব। তবে একটা কথাই বলি, তোমার সাথে রাগের মাথায় যদি ভুল করে থাকি তার জন্য আমি আসলেই দুঃখিত। যাকে ঠকিয়েছো তার জন্য কখনো ওপরওয়ালা তোমাকে ছেড়ে দিবেন না। তবে আমি চাইবো ওপরওয়ালা তোমাকে শাস্তি না দিক, আর এটাও চাইবো তুমি যার সাথে আছো তাকেও আমার মতো না ঠকাও। স্বামী সংসার নিয়ে ভালো থাকো। আমি আমার লামহা আর আমার বাচ্চাকে নিয়ে ভালো থাকতে চাই। আর তোমাকে রেহাই দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম তোমাকে। ঈশান কথাগুলো বলে হাসি মুখে চলে আসলো। বইয়ের জন্য এক গাদা উপহার আর অনাগত সন্তানের জন্য খেলনা আর কাপড় চোপড় কিনে বাসায় ফিরল। বাসায় ফিরে বউটাকে 1 ঘন্টা ধরে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেলো। ভালো থাকুক ভালোবাসা, ভালোবাসার মানুষগুলো এরকম করেই ভালোবাসাকে আগলে রাখুক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।